নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকে যে ঘটনা ঘিরে আমাদের এই অনুষ্ঠান শুরুটা আমরা করব, সেই ঘটনার পাশে বিশ্বাস করুন একেবারে ম্যারম্যারে লাগে মশলা হিন্দি ফিল্মের গল্প। তার কারণ রীতিমতো সুপারি কিলার লাগিয়ে 3,40,000 টাকা খরচ করে খুনের পরিকল্পনা, অন্তত অভিযোগ এমনটাই। এবং অভিযোগ এখানে থেমে নেই। এলাকার জনপ্রিয় নেতাকে খুন এবং তার বাড়ির লোকেরা, তার নিকটাত্মীয়, তার স্ত্রী, পুত্র, কন্যা, তারা অভিযোগ করছেন যে জেলার সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে এই পরিকল্পনা করা হয়েছে এবং ব্লক স্তরের এবং জেলা স্তরের বহু উল্লেখযোগ্য নেতার নাম উঠে আসছে। সাম্প্রতিককালে বোধহয় রাজ্য রাজনীতিতে সব থেকে বেশি আলোচিত অনুব্রত মণ্ডল, তার নামও এই ঘটনায় উঠে এসছে। এই গোটা অভিযোগ এবং ঘটনা একটা জিনিস একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের রাজনীতির পঙ্কিলতা। এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ঠিক কোথায় এসে নেবে সে। পাশাপাশি আরেকটা জিনিসও চোখে আঙুল দিয়েই বোধহয় দেখিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এই অভিযোগ সত্যি হলে প্রশাসনের পক্ষপাত, দুষ্টতা, সেই রকম ব্যবহার ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। তার কারণ ঘটনার 48 ঘন্টা কেটে যাওয়ার পরও কিন্তু এখনও এফআইআর নেম যেখান থেকে শুরু হচ্ছে, যে নামটা দিয়ে পরিবারের লোক, ঘনিষ্ঠরা এফআইআর লিখেছেন, তাকে গ্রেফতার করা হয়নি। তার কারণ কি? এই যে তিনি শাসক দলের অত্যন্ত উল্লেখযোগ্য একজন নেতা, তাহলে এই যিনি মারা গেলেন, বেঘোরে প্রাণটা দিতে হলো যাকে, খুন হতে হলো যাকে, তিনিও তো শাসক দলেরই নেতা ছিলেন। এই ঘটনা অবশ্যই আমাদের প্রতিপক্ষে শুরু করব আমরা এই ঘটনা দিয়ে, কিন্তু তারপরে আরেকটা ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক আলোচনার বিষয় আসবে আমাদের এই আলোচনায়, এই প্রতিপক্ষে। ঐতিহাসিক বলছি তার কারণ ইতিহাস ঘেঁটে বের করা নয়। ঐতিহাসিক বলছি তার কারণ ঐতিহাসিকভাবে যে বস্তুগুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেগুলোকে রাস্তা বলা হতো। আজকাল খানা, খন্দ, ডোবা, পুকুর অনেক কিছু বলা যায়। রাস্তা ঐতিহাসিক বিবর্তনের ফলে আমাদের এই রাজ্যে ঠিক এই রকম চেহারা নিয়েছে। এটা আলোচনা, ছবি দেখানোর আগে সব থেকে বেশি জানেন আপনারা। প্রতিদিন এই রাজ্যের রাস্তায় যাদের বেরোতে হচ্ছে, নাকাল হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, সেই আলোচনা আসবো। কিন্তু তার আগে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ এবং খয়রাশোলে ঘটনা, বীরভূমের সেই খয়রাশোলে একটি খুন হয়ে গেল এবং তারপর সুপারি কিলারের তত্ত্ব একেবারে হিন্দি ফিল্মি কায়দায় আমাদের সামনে উঠে এলো। শুরুতেই দেখবো সে বলিউডের ক্রাইম থ্রিলারের রুদ্ধশ্বাস চিত্রনাট্য বোধহয় হার মানবে বীরভূমের তৃণমূল নেতা অশোক ঘোষকে খুনের জন্য করা ব্লুপ্রিন্টের কাছে। যে কায়দায় 3.5 মাস আগে খুনের ছক কষে সেই মতন প্রায় 3.5 লক্ষ টাকার বিনিময় বর্ধমানের পাণ্ডবেশ্বরের 2 শার্প শুটারকে ভাড়া করে খুনের ঘটনা বাস্তবায়িত করা হয়েছে, তাতে এমনটাই অভিমত তদন্তকারীদের। সুন্দরভাবে লেখা চিত্রনাট্য, সময় নিয়ে নিখুঁত পরিকল্পনা, তারপর ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করে খুনের সুপারি দেওয়া এবং শেষে পরিকল্পনা বাস্তবায়িত করা। তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনায় ধৃতদের জেরা করে ষড়যন্ত্রের এই ব্লুপ্রিন্টটি পুলিশের হাতে উঠে এসেছে। পুলিশ সূত্রে দাবি, অশোক ঘোষকে খুনের মূল ষড়যন্ত্র করেন শেখ সেলিম নামে এক ব্যক্তি, যিনি অশোক মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে অভিযোগ। প্রায় মাস 3 আগে শুরু হয় পরিকল্পনা। কেন্দ্র গড়িয়া উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক ছিলেন অশোক ঘোষ। আর পুলিশ সূত্রে খবর অনুযায়ী এই কেন্দ্র গড়িয়াতে বসেই তাকে খুনের ষড়যন্ত্র কষা হয়। যাবতীয় ছক কষার পর সেলিমই 2 ভাড়াটে খুনির সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ। 3,40,000 টাকায় খুনের রফা হয়। প্রথমে 2,40,000 টাকা দেওয়া হয়, বাকিটা কাজের পর দেওয়া হবে বলে ঠিক হয়। পুলিশ সূত্রে খবর, প্রথমে স্থির হয় পঞ্চায়েত নির্বাচনের আগেই খুন করা হবে, কিন্তু রাজনৈতিক উত্তেজনা থাকায় তা হয়নি। এরপর ঠিক হয় ঈদের পরের দিন হত্যা করা হবে অশোক ঘোষকে, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত দিন স্থির হয় সোমবার। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অর্থাৎ সোমবার 3 জন মোটর বাইকে চেপে আগে দেখে নেয় সবকিছু ঠিক আছে কিনা, কোথাও পুলিশের গাড়ি রয়েছে কিনা। তাদের গ্রিন সিগন্যাল পেয়ে এরপর 2 সুপারি কিলার মোটর বাইকে চেপে এসে অশোক ঘোষের পথ আটকে খুব কাছ থেকে গুলি করে। দূর থেকে ফোনে গোটা বিষয়টি পরিচালনা করছিলেন সেলিম। খুনের ঘটনায় বুধবার ফের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও তৃণমূলের খয়রাশোলের ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন নিহত তৃণমূল নেতার পরিবার। আমার মনে হয়েছে সেখানকার যে ব্লক সভাপতি, সে কিছু টাকা দিয়ে কোনো খুনি যে খুন করেছে তাদের মধ্যে একজন ধরাও পড়েছে, সে স্বীকারও করেছে অশোক মুখার্জি আমাকে 3.5 লাখ টাকা দিয়ে
অশোক ঘোষকে খুন করতে বলেছে। আমি শুনেছি, আমি তদন্ত করতে বলছি এবং আমি সিআইডি তদন্ত আবেদন জানাচ্ছি। আমাদের অভিযোগ অশোক মুখার্জি আর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এরাই চক্রান্ত করে আমার বাবাকে মেরেছে। এফআইআরের প্রথমেই অশোক মুখোপাধ্যায়ের নাম থাকা সত্ত্বেও কেন তাকে এখনো গ্রেফতার করা হলো না সেই প্রশ্ন তুলেছে নিহত তৃণমূল নেতার পরিবার। প্রশাসনের কাছে আমাদের একটা দুর্বলতা যে যার নামে আমি এফআইআর করলাম, প্রথম এফআইআর অশোক মুখার্জি, তিনি সুপারি ক্লার্ক করে যখন এখন যেটা বলছেন যে দাদাকে মার্ডার করল, এখনো পর্যন্ত পুলিশ তাকে কেন গ্রেপ্তার করলেন না সেইখানে আমার সন্দেহজনক আছে। অভিযুক্ত শেখ সেলিম এবং 2 ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। দুজনেই বর্ধমানের পাণ্ডবেশ্বরের বাসিন্দা। বাকি 3 দুষ্কৃতী জেলা ছেড়ে পালিয়েছে বলে অনুমান। মূল অভিযুক্ত তৃণমূল নেতা অশোক মুখোপাধ্যায় পলাতক। সেলিমকে জেরা করে তার সম্পর্কে তথ্য আদায়ের চেষ্টা করছে পুলিশ। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ এবং বিমল শঙ্কর নন্দ অধ্যাপক, অন্যদিকে আছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন সিপিআই নেতা স্বপন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, এবং সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন নিহত অশোক ঘোষের পরিবারের লোকজন। আছেন বিশ্বজিৎ ঘোষ, তার পুত্র, এবং সোমা ঘোষ, তার কন্যা। প্রথমে চলে যাব বিশ্বজিতের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, খানিকক্ষণ আগে আপনাকে আমি দেখছিলাম যে একেবারে সরাসরি অনুব্রত মণ্ডল এবং অশোক মুখোপাধ্যায়ের নাম করে অভিযোগ করছেন এই খুনের পেছনে অশোকবাবুরা যুক্ত আছেন। পরিষ্কার ভাষায় আপনারা বলছেন, এই খুনের মোটিভটা কি? আপনারা পরিবারের তরফ থেকে কি মনে করছেন? কেন অকালে চলে যেতে হলো অশোক ঘোষকে? কেন মারা হলো তাকে? এর একটাই কারণ, যেটা হচ্ছে এলাকা দখলের লড়াই। অশোক ঘোষ দীর্ঘ 34 বছর সিপিএম বিরোধী অর্থাৎ রাজনীতি করে এসেছেন, যেখানে বিরোধী রাজনীতি বলতে একটাই নাম আছে, জনপ্রিয় নেতা অশোক ঘোষ। তারপর আজ এই বাবাকে খুন হতে হলো, তার একটাই কারণ যে এলাকা দখলের লড়াইয়ের জন্য। আজ যে আমি যার মানে প্রথম এবং 1 নম্বর অভিযোগ অশোক মুখার্জির বিরুদ্ধে, ইনি আমার এবং অনুব্রত মণ্ডল, এদের চক্রান্তে আমার বাবাকে খুন হতে হয়েছে। এই অশোক মুখার্জি খয়রাসোলের আমাদের যে পদ, তার থেকে ওর সব সিট চলে যাচ্ছিল এবং তার আসন হয়ে যাওয়া যে পঞ্চায়েত নির্বাচন, তাতে তা পরিষ্কার স্পষ্ট, যেখানে আমার বাবার মনোনীত প্রার্থীরা বিপুল 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 ভোটে জয়লাভ করেছে, যেখানে অশোক মুখার্জি তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেননি। আর সেই লজ্জা, নক্কারজনক লজ্জা ঢাকার জন্যই আজ আমার বাবাকে তারা খুন করেছে। বিশ্বজিৎ, আপনার কাছে আমার পরের প্রশ্ন থাকবে যে এফআইআর এর কপি দর্শকদের আমরা দেখাচ্ছি, একেবারে শুরুই হচ্ছে অশোক মুখোপাধ্যায়ের নাম থেকে, কিন্তু অনুব্রত মণ্ডলের নাম সেখানে নেই। এফআইআর এ অশোক মুখোপাধ্যায়ের নাম দিলেন, অনুব্রত মণ্ডলের নাম দিলেন না, এর কোনো বিশেষ কারণ আছে? কোনো চাপে পড়ে? হ্যাঁ, অবশ্যই। না না না, কোনো চাপের এখানে নেই। আমি এফআইআর কপি আমার কাছেও আছে। আমি জেলা সভাপতির নাম দিইনি একটি কারণ আমার সর্বভারতীয় তৃণমূলের নেতারা, সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী, স্থানীয় সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষের মারফত আমাকে আশ্বাসিত করেছেন যে এই ঘটনা তদন্ত তিনি নিজে নেবেন। তাই আমি ভেবেছি যে সর্বভারত যে একজন জেলার নেতৃত্বে, তার ওই এফআইআর এর নাম না দিয়ে আমি এর সরাসরি অভিযোগ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং প্রত্যেকটা জিনিস আমি স্পষ্ট কথায় ওনার কাছে তুলে ধরবো। তাই তুচ্ছ এফআইআর আমি মনে করি, তুচ্ছ এফআইআর যদি আমি নাম দিতাম, ওই এফআইআরটা ওইখানেই পড়ে থাকতো, আজ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হতো না। এখন আপনার ভরসা আছে যে অনুব্রত মণ্ডল গ্রেফতার হবে? ভরসা করছেন আপনি? অবশ্যই। আমি সর্বোপরি তৃণমূলের সুপ্রিমো মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর ওপর যথেষ্ট ভরসা করি যে উনি আমাকে সুবিচার দেবেন। বিশ্বজিৎ, একটা জিনিস জানতে চাইবো, অশোক মুখোপাধ্যায় যার নাম দিয়ে এফআইআর শুরু হচ্ছে, সেই অশোক মুখোপাধ্যায় কিন্তু ঘটনার 48 কেটে গেছে, 48 ঘন্টা এখনো পর্যন্ত গ্রেফতার দূরে থাক, আটক দূরে থাক, জিজ্ঞাসাবাদই করেনি পুলিশ। এরপরও কি করে প্রশাসনের উপর ভরসা রাখছেন? অবশ্যই
প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে, আমি মানছি, কিন্তু তার সঙ্গে আমার প্রশাসনের প্রতি ক্ষোভ আছে যে আমার বাবাকে হত্যার মূল পান্ডা অশোক মুখার্জি 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু আজও অধরা। তাই আমি এইখানে বসে পুলিশকে, প্রশাসনকে 72 ঘন্টা টাইম দিচ্ছি। এই 72 ঘন্টার মধ্যে যদি অশোক মুখার্জিকে গ্রেপ্তার করা না হয়, আমি এবং আমরা সদল বলে তীব্র থেকে তীব্রতর আন্দোলনে নামছি। এই মুহূর্তে পুলিশের ওপর ভরসা রাখছেন নাকি যেরকম এর আগে আমরা দেখেছি যে সাগর দত্ত যখন মারা গেলেন, সাগর ঘোষ মারা গেলেন, তারপরে হৃদয় ঘোষ তার ছেলে, সিবিআই তদন্ত চেয়েছেন, আপনারা কি প্রশাসন পুলিশের ওপর এখনো ভরসা রাখছেন না সিআইডি বা সিবিআই তদন্ত, বিশেষ করে সিবিআই তদন্ত চাইবেন? না, আমি এখনো পর্যন্ত পুলিশের উপর ভরসা রাখছি, যথেষ্ট রাখছি এবং রাখবো আমি। তবে আমি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার জন্য বলছি, কোনো চাপ নয়, বাধা নয়, আমরা নিরপেক্ষ কাজ করুন, অশোক মুখার্জিকে গ্রেপ্তার করুন। অশোক মুখার্জিকে যদি 72 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয়, তাহলে কিন্তু আমি এবং আমার সদস্যরা আমরা আন্দোলনে নামছি। বিষয় কি ধরনের আন্দোলন? এই যে 72 ঘন্টা সময় বলছেন, তারপর তীব্র আন্দোলনে নামছেন। গতকাল সাধারণ মানুষের ক্ষোভ আমরা দেখেছি, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলকে ঘিরে সেই বিক্ষোভের ছবিও আমাদের কাছে আছে। তো কি ধরনের এই তীব্র আন্দোলনটা যদি একটু ব্যাখ্যা করেন, 72 ঘন্টা যে সময়সীমা দিচ্ছেন তারপরে শুরু করবেন বলছেন, তীব্র আন্দোলন বলতে কি বোঝাতে চাইছেন? না, আমি এটা আমাদের সর্বোপরি আরো যে নেতৃত্ব আছে তার সঙ্গে বসেই ঠিক করব। তবে কঠোরতম আন্দোলনে নামবো, তার রূপনীতি আমরা বসে ঠিক করব। আমি এখন থেকে কিছু বলতে চাইছি না সেই দিকনীতি কি হবে। বিষয় আপাতত আপনাকে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমি কালকেও শুনছিলাম আপনি বলছিলেন যে আপনার বাবা বারবার অশোক ঘোষ আশঙ্কা প্রকাশ করতেন যে তাকে খুন হতে পারে, তাকে খুন করা হতে পারে। এটা কি আপনাকে বলেছেন? ঠিক কিভাবে, কেন এই আশঙ্কাটা তার মনে জেগেছিল? হ্যাঁ, আমার বাবা যথারীতি দিন 15-20 আগে স্কুল থেকে বাড়ি ফেরেন এবং আমি যথারীতি প্রতিদিনের মতো সেদিনও আমার বাড়ির পাশে একটা মন্দির, কালী মন্দির, সেখানে আমরা বসেছিলাম। আমি এবং আমার দাদারা সব একসাথে বসেছিলাম। বাবা আমাকে হঠাৎ ফোন করে ডেকে বলে যে তুই একবার বাড়িতে আয়। আমি বাড়িতে গিয়ে দেখি বাবা হতাশ। আমি জিজ্ঞেস করি কি হয়েছে, তো বাবা বলে এই নোংরা রাজনীতি, মমতা ব্যানার্জির যে আদর্শ, এরা নষ্ট করে দিল রে বাবাই। একদম অশোক মুখার্জির নাম করে বলে যে এরা কি, মমতা ব্যানার্জি আজকে দলটাকে কিভাবে তৈরি করলো, আজ এরা মমতা ব্যানার্জির নামকে কিভাবে কলঙ্কিত করছে রে। তাই আমি মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে চলি। হয়তো আমাকে যে কোনো দিন খুন হয়ে যেতে পারি, তাই তখন তুই পরিবারকে দেখিস। কিন্তু আমি তখন বাবার কথাটা এত বেশি গুরুত্ব দিতে পারিনি, কারণ কি করে দেবো বলুন? 34 বছর যেখানে বাবা রাজনীতি করে এলো, যেখানে সিপিএম এর সঙ্গে কঠোর থেকে লড়াই করে এলো, 5 থেকে 5,000, প্রথম 5 জন থেকে শুরু করে 5,000 যখন বাবাকে খুন করতে পারলো না, আজকে কি করে আমি বিশ্বাস করব যে আজ যখন আমার মা মাটি মানুষের সরকার আজকে রাজ্যে, সেই রাজ্যে যে আমার বাবাকে খুন হতে হবে। তাই আমি এটাকে গুরুত্ব দিইনি, কিন্তু আমি ভুলই করেছিলাম। গুরুত্ব দিলে হয়তো আমার বাবাকে আজ হারাতে হতো না। ধন্যবাদ বিশ্বজিৎ, আবার আপনার কাছে পরে আসবো, আলোচনায় আসবো, এই স্টুডিওতে আসবো, কিন্তু তার আগে দেখাবো যে শুরুতে বলা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সিপিএম এই খুন করেছে, রাজ্যের প্রধান বিরোধী দল এই খুনের পেছনে আছে, কিন্তু তারপর যত ঘটনাক্রম গড়ায়, যত ঘন্টা গড়ায়, ছবিটা রাতারাতি পাল্টে যায় এবং পরিবারের অভিযোগ সরাসরি এই অনুষ্ঠানেই আপনারা শুনলেন। আপনাদের দেখাবো যে তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর নেতাদের নাম, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কিভাবে এই ঘটনার সঙ্গে সঙ্গে উঠে এলো। খয়রাশোলে তৃণমূল নেতা অশোক ঘোষ খুনের ঘটনায় গোড়া থেকে অনুব্রত মণ্ডল ও অশোক মুখোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছে নিহতের পরিবার। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের দাবি খুনের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তবে এফআইআরে যাদের নাম রয়েছে বা পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু খুনের ঘটনায় তৃণমূল কর্মীদেরই জড়িত থাকার অভিযোগ আরও জোরালো করছে। নিহত অশোক ঘোষের পরিবার মোট 12 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এফআইআরের শুরুতেই প্রধান অভিযুক্ত হিসেবে নাম রয়েছে খয়রাশোল ব্লক তৃণমূল সভাপতি অশোক মুখোপাধ্যায়। এছাড়াও এফআইআরে নাম রয়েছে রজত মুখোপাধ্যায়, কৃষ্ণ বাউরি, মনোরঞ্জন চট্টোপাধ্যায়, কালীচরণ দাস, অনুদয় বাউরি, রাজীব পান,
সৌমেন হনন্ত, প্রণয় ঘোষ, শেখ শুকুর, অনুজ কুমার সিংহ ও আলামাত আনসারির। সূত্রের খবর, অনুজ কুমার সিংহ ও আলামাত আনসারির ছাড়া প্রত্যেকে তৃণমূল কর্মী বলে পরিচিত। এই ঘটনায় ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো অনুজ কুমার সিংহ, আলামাত আনসারি, কালীচরণ দাস, অনুদয় বাউরি ও শেখ সেলিম। এদের মধ্যে শেখ সেলিমের নাম এফআইআরে নেই। তবে পুলিশ সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে কেন্দ্র গড়িয়ার বাসিন্দা সেলিমও সক্রিয় তৃণমূল কর্মী। সেলিমই গোটা ঘটনার ষড়যন্ত্র করে। তারপর পাণ্ডবেশ্বরে ভাড়াটে খুনি আলামাত অনুজকে খুনে বরাত দেয়। তবে এফআইআরে অশোক মুখোপাধ্যায়ের নাম থাকলেও অনুব্রতর নাম নেই। এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, প্রথমে নিহতের পরিবারের তরফে যে অভিযোগপত্র দেওয়া হয় তাতে অনুব্রতর নাম লিখেও কাটা ছিল, তাই সেটি নেওয়া হয়নি। পরে আরেকটি অভিযোগপত্র দেওয়া হলেও তাতেও অনুব্রতর নাম ছিল না। এক্ষেত্রে অশোক ঘোষের পরিবারের নিজস্ব যুক্তি রয়েছে। অনুব্রত মণ্ডলের নাম নেই এই কারণেই, কারণ আমি দেখলাম এই তুচ্ছ একটা এফআইআরে নাম নাড়া করার থেকে আমাকে রাজ্যের তৃণমূলের রাজ্য স্তরের যে নেতারা তারা যোগাযোগ করেছেন। সর্বোপরি মমতা ব্যানার্জি আমার পিতৃতুল্য সিউড়ির বিধায়ক স্বপনকান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করে আমায় বলেছেন এর পূর্ণ সহযোগিতা উনি করবেন। তাই আমি দেখলাম যে একটা এফআইআর করার থেকে আমি যদি আইন শৃঙ্খলার প্রধান মমতা ব্যানার্জিকে লিখিত অভিযোগ জানাই সেটা বেশি কার্যকরী হবে। স্থানীয় সূত্রের খবর, এফআইআরে যে 10 জন তৃণমূল কর্মীর নাম রয়েছে তারা প্রত্যেকে অনুব্রত অথবা অশোক মুখোপাধ্যায়ের অনুগামী হিসেবে এলাকায় পরিচিত। আর খয়রাশোল এলাকায় খোদ অশোক মুখোপাধ্যায়ের পরিচিতিও কিন্তু অনুব্রত অনুগামী হিসেবে। অধুনা খয়রাশোলে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মুখোপাধ্যায় বিভিন্ন সময়ে সিপিএম, কংগ্রেস, বিজেপি 3 দলের সঙ্গেই যুক্ত থেকেছেন। 1998 সালে তিনি যোগ দেন তৃণমূলে। 2010 সালের আগস্ট মাসে যখন অশোক ঘোষ খয়রাশোলে ব্লক তৃণমূল সভাপতি হন, তখন আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন অশোক মুখোপাধ্যায়। কিন্তু 17 দিন পরেই আবার ফিরে আসেন তৃণমূলে। 2012 সালে জানুয়ারি মাসে আনিসুর রহমান নামে এক তৃণমূল কর্মী খুনের ঘটনাতেও প্রধান অভিযুক্ত ছিলেন অশোক মুখোপাধ্যায়। এখন সেই ঘটনায় তিনি জামিনে মুক্ত। অভিযোগ, খয়রাশোল এলাকায় অনুব্রতর হয়ে তোলা আদায় করতেন অশোক মুখোপাধ্যায়। কয়লা মাফিয়াদেরও নিয়ন্ত্রণ করতেন তিনি। সোমবার এই খুনের ঘটনার পর থেকে অশোক মুখোপাধ্যায় বেপাত্তা। তার সঙ্গে জেলা পুলিশের তরফে দেওয়া দেহরক্ষীরও কোনো খোঁজ মেলেনি। বাড়ি তালা বন্ধ। রাজশ্রী দত্তগুপ্ত, গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। অরুণাভদা, এই ঘটনার পাশাপাশি আমি এই কিছুদিন আগে ঘটে যাওয়া পাড়ুইয়ের ঘটনাটা রাখতে চাই। এই জন্য রাখতে চাই, সাগর ঘোষ নির্দল প্রার্থী, একসময় তৃণমূল করতেন। হৃদয় ঘোষের বাবা খুন হলেন। কোন ঘটনার পর এই ঘটনা ঘটলো? যে যখন অনুব্রত মণ্ডল বললেন নির্দলদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা, 5 ঘন্টার মধ্যে বাড়ি জ্বালানো হলো। 5 দিনের মধ্যে সাগর ঘোষ খুন হলেন। প্রশাসন এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকেনি। আপনার মনে হয় যে এই ঘটনায় এই যারা এই মুহূর্তে বিশ্বজিতের সঙ্গে কথা হচ্ছিল সুবিচার দাবি করছে, তারা আদৌ সুবিচার পাবে? আর যদি না পায় তাহলে আইন বা আদালত কোনোভাবে তাদের সাহায্য করতে পারে? প্রথমত যে ছেলেটি বলল, সে তো আমার সেই এক্ষুনি তথাগতদাকে বলছিলাম, সে বুখারিনের ট্রায়ালের মতো, যে স্ট্যালিন মারছে বুঝতে পারছে, কিন্তু স্ট্যালিন জিন্দাবাদ বলছেন। যে আমি জানি অনুব্রত করেছে, কিন্তু আমি অনুব্রতের নাম লিখবো না, আমি মমতা ব্যানার্জির কাছে বলবো। তো ফ্যাক্ট রিমে মানে কোন জায়গাটা রাজনীতিটা পৌঁছে গেছে, যে আমি জানি অনুব্রত মেরেছে আমার বাবাকে, কিন্তু যেহেতু লিডাররা অনুব্রতের পক্ষে, সুতরাং আমি ওর নামটা দেবো না। খুব খারাপ। এই রকম মানে আমি বলছি, মানসিকভাবে এতটা খারাপ অবস্থা, হয়তো নানা ধরনের চাপ ওনাদের ওপর আছে, নানা ধরনের দলগত অনুরোধ থাকতে পারে। আসলে আমি একটু গোড়ায় যাব। এই সিচুয়েশন আমি প্রায় 40 বছর দেখছি, তথাগতদা যা 70-71 থেকে রাজনীতি করছি। আমার যেটা মনে হয়েছে, 67-এর আগে অবধি আমাদের অ্যাসেম্বলিতে দেখেছি 2টোর সময় অ্যাসেম্বলি বসতো, যাতে শিক্ষক ফিক্ষক সব টোটাল মেম্বার্সটাই শিক্ষক, স্কুলের মাস্টার, টিচার, উকিল, ডাক্তার ছিল। 67 যখন ঢুকলো, প্রথম এই ডাইলিউশনটা শুরু হলো। ভালো হার্ড হিটিং ম্যান, যে লড়তে পারে, লড়াই করতে পারে, মানে বোম টোম মারতে পারে, এরকম একটা হাতে লোক আছে, এই লোকগুলো কিছু গেল। সেটা একদম চূড়ান্ত আকার ধারণ করলো 72 সালে, যখন আমরা এলাম কংগ্রেসিরা। মানে এলাকার যত সে বাসের স্টার্টার, সেও হয়ে গেছে এমএলএ, মার দাঙ্গা করে। এবার যেটা হলো, এখন যেটা হয়েছে, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আমি অ্যাসেম্বলিতেও দেখেছি যে ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ বেশিরভাগ লোকের। এখন তারপর কি হলো, এই যে
78 সালের 1 জানুয়ারি যখন ইন্দিরা গান্ধী কংগ্রেসটা আলাদা হলো, ইন্দিরা কংগ্রেস হলো, তখন 42 জন পিসিসি মেম্বার, এআইসিসি মেম্বারের মধ্যে 36 জন ছিল কংগ্রেস আরে। আমি একদম ইতিহাসটা ছোট করে বলে দিই, তাহলে লোকে বুঝবে মানুষ কিভাবে বিবর্তন হলো। 6 জন মাত্র ছিল, আব্দুস সাত্তার, সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, এরকম 6 জন ছিল। সেই সময় যখন যেহেতু কংগ্রেসের মেন লোকগুলো এদিকে আছে, আদিকয় মানে কংগ্রেস রেড্ডিতে, তখন সোমেন মিত্ররা যেটা কি করলেন, যাকে পেরেছে তাকে প্রেসিডেন্ট করে দিয়েছে এলাকায়। মানে ভাবা যায় না যে কংগ্রেসের কি স্ট্যাচারের লোক প্রেসিডেন্ট ছিল, আর পাড়ায় যাদের প্রেসিডেন্ট হলো। মানে বোমা গুলি, ক্লাস 10 পাস, ক্লাস 10-এর ওপর কেউ নেই, পাশে জিজ্ঞেস করা যায় না যে কুইক পাস করেছেন এরম। এই সিস্টেমটা চলা শুরু করলো এবং পাল্টে এটা কিন্তু সিপিএম এর মধ্যেও ঢুকলো, সিপিআই নয়, মাইন্ড ইট, সিপিএম এর মধ্যেও ঢুকলো। হাসা, ভাষা, খাসা সব ইয়েতে এরা ডিটারমিন করতো। তৃণমূল এলো, যখন আমরা তৃণমূল প্রথম করতাম, আমি হলাম সিনিয়র মোস্ট দমদমে, মানে বয়সে, তখন আমার 45 কি 46 হবে, আজ থেকে এই 90, এই ধরো এই যুব কংগ্রেসের যখন ব্যাপারটা ছিল, আমি দেখতাম যে আমি যাদের, আর আমার ওপর একমাত্র বয়স্ক লোক ছিল রঞ্জিত পাজা, তার তলায় ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, টোটালটাই ছিল একদম পড়াশোনাহীন ছেলে, যারা এস্টাবলিশড পিপল নয়। এবং এবং যেদিন এরা এস্টাবলিশড হওয়া শুরু করলে, দেখো এখন মমতা ব্যানার্জির পিছনে কারা আছে, ববি হাকিম, মল্লিক, বালু, তারপরে অরূপ বিশ্বাস, এই ধরনের, দোজ আর নট এস্টাবলিশড পলিটিশিয়ান, মানে তাদের পড়াশোনা হ্যানতনা এগুলো করা ছিল না। এই ট্র্যাডিশনটা একদম লোয়ার লেভেলে চলে গেছে। আমি মমতা ব্যানার্জিকে একটা বলছি তো টেলিভিশনের মাধ্যমে, আপনার 100টা এমএলএ বলছেন তো, 100টার মধ্যে 10টা নিয়ে মিটিং করুন, যে বলতে পারবে 10টাই লোকটা অনেস্ট, এই আমাদের কাউন্সিলর। এই রীতিটাই যে ভদ্র ছেলেটি বলছে না যে বিরাট আন্দোলন করবো, এলাকার দখলের লড়াই, এটাও কিন্তু এলাকার দখলের লড়াই। ওই খয়রাসোল তো এটা জায়গাটা, এখানে ইলেকশন হয়নি, মানে আমার দলের মধ্যে যতক্ষণ লড়াইতে, কেন প্রতিপক্ষ তো নেই, এবার নিজেরা মারপিট করবো, যেটা আমাদের 72 থেকে 77 হয়েছিল। সিপিএমরা বলে তো ওরা জেলে গেছে, ওরা জেলে যায়নি। 72 থেকে 77 সবচেয়ে বেশি মিশা হয়েছে কংগ্রেসের ছেলে, দুদলকে বোমা মেরেছি, কারণ আমাদের প্রতিপক্ষ ছিল না। এই ট্রেন্ডটা তৃণমূলের কিন্তু মারাত্মক ধারণ করবে, কারণ এখন সিপিএম উধাও, কংগ্রেস নেই বাজারে, বীরভূমে আর কি। সুতরাং এই অনুব্রতরা আসবে, এবং অনুব্রতর কোয়ালিটিটা কি, ভোট গেটিং। তুমি কোনো অনুষ্ঠান, আরেকটা জিনিস দেখবে, আমি লেটেস্ট, আগে কি হতো, স্কুল, আমাদের প্রেসিডেন্ট ছিল কংগ্রেসের, একটা খেটো পাঞ্জাবি, ওই কি বলে, ওই ফতুয়ার একটা ধুতি। কিন্তু অনুব্রত তো সফল, মানে ধরুন বিরোধী শূন্য করে বীরভূমের, তাই তো বলছি বিপুল জয়। আমি তো ট্রেন্ডটা বলছি, আগে এইটা ছিল, এখন হয়েছে হাতে 4 গাছা সোনার চুড়ি এরম থাকবে, যে আমি নতুন হয়েছি, গলায় হলো গরুর চেনের মতো সোনার, মানে একটা লোককে মারলে 20 লাখ টাকা তোমার বেরোবে, গলার চেন, তথাকথিত হাসছেন, এটা রিয়ালিটি বলছি। এবং চলাফেরাটা দেখবে, আমাকে দেখো, অনুব্রত দেখবে, আমাকে দেখো, কারণ ও জানে ওর মাথা দিয়ে লোককে দেখবে না। ও বলেছে, মমতা ব্যানার্জি বলেছে হার্টে নাকি, আমি এর প্রথম শুনলাম হার্টে নাকি 90% অক্সিজেনেশন হয় না। আমি জানতাম আগে লাঙে অক্সিজেনেশন হয়, সেটা ব্লাড থেকে হার্ট পাম্প করে। আমি ওই কিছু মনে করো না বিমল, দিস ইজ দ্য, আমি সব দলেরই বলছি, আমার নিজের দলেরও বলছি, এইটা হয়ে গেছে। জেড ক্লাস ক্যাটাগরি নিরাপত্তা দুবরাজপুর পুরসভার দায়িত্ব অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে। না, আরেকটা মজা দেখো, যে ভদ্রলোক অশোক মুখার্জি, যে বলছে ফেরার, তার সঙ্গে পুলিশের লোকটাও ফেরার, হয় নাকি? একেবারে পুলিশের লোকটাও ফেরার। অনুব্রত মণ্ডল তিনি যা বলেন করে দেখান। পুলিশকে হুমকি দিলেন, নির্দল প্রার্থীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা বললেন, 5 ঘন্টার মধ্যে নির্দল প্রার্থীর বাড়ি জ্বলল। এই হুমকির 5 দিনের মধ্যে যারা অভিযোগ করেন তারা বলেন অনুব্রত মণ্ডল এর পিছনে রয়েছেন, কিন্তু 5 দিনের মধ্যে সাগর ঘোষ খুন হলেন। কিন্তু এই বারবার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, কিন্তু তাকে স্পর্শ করা যায় না। তিনি অনুব্রত মণ্ডল বারবার বিতর্কে। দেখুন, বারবার অনুব্রত, বীরভূমের জেলা সভাপতিকে ঘিরে তৃণমূলের অস্বস্তির ধারা অব্যাহত। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে দলকে অস্বস্তিতে ফেলেছেন অনুব্রত। এই ছবি দেখে চমকে উঠেছিল রাজ্যবাসী। নার্সিংহোমে ঢুকে রিভলভার হাতে হুমকি দিচ্ছেন এক ব্যক্তি। জানা গেল তার নাম আশিস দে, সিউড়ির তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল বিধায়ক স্বপন কান্তি মণ্ডল অভিযোগ করেন, অনুব্রত মণ্ডলের প্রশ্রয়েই আশিসের এই বাড়বাড়ন্ত। দলীয় সভা থেকে কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের বার্তা, বিরোধীদের কাউকে মনোনয়ন দাখিল করতে দেবেন না।
পঞ্চায়েতে নির্বাচনের প্রচার সভা থেকে নিজের হুমকিকে এক অন্য মাত্রায় নিয়ে গেলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। নির্দল প্রার্থীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি রেয়াত করলেন না পুলিশকেও। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি বিরোধীদের অভিযোগ, অনুব্রত মণ্ডলের এই হুমকির পরই বীরভূম জুড়ে বিক্ষুব্ধ তৃণমূল তথা নির্দল প্রার্থীদের ওপর হামলা শুরু হয়। অনুব্রতর হুমকির পরই হামলা হয় বীরভূমের পাড়ুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে। মৃত্যু হয় তার বাবা সাগর ঘোষের। হত্যার ঘটনায় সরাসরি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার নির্দেশ দেয় আদালত। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও অনুব্রতর পাশেই দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেন, অনুব্রতকে নিয়ে এত চেঁচামেচি কেন? অনুব্রত চিঠি দিয়ে বলেছে সে ও কথা বলতে চায়নি। আমি নিজের দলের লোককেও ছাড়িনি, যারা অন্যায় করেছে তাদের জেলে পুরেছি। দলনেত্রীর পাশে থাকার বার্তা পাওয়ার 1 মাস কাটতে না কাটতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল। এবার একেবারে দলীয় নেতা খুনের ঘটনায় অভিযোগের আঙুল অনুব্রত মণ্ডলের দিকে। আমার বাবাকে খুন করেছে অনুব্রত মণ্ডল এবং অশোক মুখার্জির নেতৃত্বে কিছু দুষ্কৃতী। তবে এরপরও তৃণমূল শীর্ষ নেতৃত্ব অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ইচ্ছেই এখনো দেখায়নি। তাই তো সেপ্টেম্বরে দুবরাজপুরে পুরো ভোটের গুরুদায়িত্ব তার কাঁধেই তুলে দিয়েছে দল। বিরোধীরা কটাক্ষ করে বলছে তা তো দেবেই, কারণ তৃণমূল নেতৃত্ব ভালো করেই জানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানোর ক্ষেত্রে অনুব্রতর জুড়ি মেলা ভার। এবিপি আনন্দ। খুনের অভিযোগ কিংবা আদালতের নির্দেশ অনুব্রত মণ্ডলের কিন্তু কেশাগ্র প্রশাসন স্পর্শ করে না। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে পুলিশের গাড়িতে বোমা মারার কথা বলছেন, তারপর আদালত বিস্ময় প্রকাশ করছেন এবং সিউড়ি আদালত জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়ার কথা বলছেন। এমনকি বলছেন তাকে গ্রেফতার করতে হলে আদালতের অনুমতিও লাগবে না। তারপরও জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসন অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠিয়েছেন না, এমন তথ্য আমাদের কাছেও নেই। দেখুন, বাড়িটা ভেঙে চালিয়ে দে, পুলিশের উপরে বোম মারুন। পদে পদে বিতর্ক, একাধিক অভিযোগ, তবুও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো এক অদৃশ্য কারণে বারবার ব্যবস্থা নেওয়া থেকে বিরত থেকেছে পুলিশ, এমনটাই অভিযোগ। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয় তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসেছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের পাড়ুইয়ে দলীয় সভা থেকে অনুব্রত মণ্ডলের এই হুমকি রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল। অনুব্রতর এই হুমকির পরেই নির্দল প্রার্থীদের বাড়িঘর ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগের তীর ওঠে অনুব্রত অনুগামীদের বিরুদ্ধে। ঘটনা চরম আকার নেয় তখন, যখন পাড়ুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। মৃতের পুত্রবধূ অনুব্রত মণ্ডল সহ 41 জনের বিরুদ্ধে বীরভূমের পুলিশ সুপারের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ পাঠান, কিন্তু এখনো কোনো এফআইআর রুজু করেনি পুলিশ। এমনকি নির্দল প্রার্থী এবং পুলিশের বিরুদ্ধে হুমকির প্রেক্ষিতেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে এখনো বিরত রয়েছে পুলিশ। এক্ষেত্রেও শুরু থেকেই উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রথমে পাড়ুই থানার ত্রুটিপূর্ণ আবেদনের জন্য মামলার অনুমতি দেয়নি সিউড়ি আদালত। এরপর পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 189 ও 505-এর 1-এর বি এই 2 জামিনযোগ্য ধারায় মামলা শুরুর অনুমতি চায়। বিচারক তখন জানতে চান অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হবে না কেন। এরপর বিচারক নিজে পুলিশ যে 2টি জামিনযোগ্য ধারায় মামলার অনুমতি চেয়েছে তার পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির আরও 4টি জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করতে নির্দেশ দেন। এই 4টি ধারা হলো 117, অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় এমন কোনো অপরাধের প্ররোচনা, 436 অর্থাৎ ঘর জ্বালানোয় প্ররোচনা এবং 332 ও 353 ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা দিতে প্ররোচনা।
পাশাপাশি আদালত জানিয়ে দেয় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে হলে আদালতের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এক্ষেত্রেও অনুব্রত মণ্ডলকে এখনো গ্রেফতার করেনি পুলিশ। অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী যাকে ক্লিন চিট দিয়েছেন তাকে ছোঁয়ার সাহস পুলিশ দেখাবে কি করে। কিন্তু তৃণমূল নেতৃত্ব এবং পুলিশ যদি প্রথমেই অনুব্রতর বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিত তাহলে হয়তো এত ভুরি ভুরি অভিযোগ আর উঠত না, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ। আরেকবার সরাসরি চলে যাব বীরভূমের খয়রাশলে, যেখানে রয়েছেন সোমা ঘোষ, নিহত অশোক ঘোষের কন্যা। সোমা দেবী, আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আমরা দেখাচ্ছিলাম যে এত ক্ষমতাশালী অনুব্রত মণ্ডল, যার বিরুদ্ধে আদালত পুলিশকে বলছে, বিস্ময় প্রকাশ করছে, তারপরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয় না। এহেন অনুব্রত মণ্ডল, এহেন ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায়, তাদের বিরুদ্ধে সরাসরি আপনারা অভিযোগ করছেন। কি করে ভরসা রাখছেন যে এই ক্ষমতাশালী মানুষগুলো আইনের আওতায়, বিচারের আওতায় আনা যাবে এদের? আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর বিশ্বাস আছে যে উনি এর যথেষ্ট শাস্তি দেবেন, বিচার করবেন। সময় একটা কথা তো মানবেন যে অত্যন্ত রাজনৈতিকভাবে ক্ষমতাশালী শাসক দলের জেলার সভাপতি, যার ফলে ক্ষমতা নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। আপনারা বাবাকে খুন হতে হলো, পরিবারের আপনাকে, আপনার ভাইকে রাস্তায় বেরোতে হচ্ছে, আপনার কাকার কথা আমি শুনছিলাম যে তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো এই ক্ষমতাশালীদের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনার পর আপনাদের নিরাপত্তাহীনতা বোধ হচ্ছে না? আপনাদের মনে হচ্ছে না যে এই ক্ষমতাশালী, যাদের পুলিশও কেশাগ্র স্পর্শ করতে ভয় পায় বা ইতস্তত করে, তারা অনেক ক্ষমতাশালী, আপনাদের আরও বেশি ক্ষতি করতে পারে এই বিষয়ে মুখ খুললে? হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এত বারবার করে এরকমভাবে কত ভালো মানুষকে, শুধু আমার বাবা না, অনেকের বাবাকে যেতে হয়েছে, তো তাদেরকে তো শাস্তি দিতেই হবে। শাস্তি না দিলে তো আমাদের বাবাকে মারলো ঠিক আছে, আরো কত বাবা, কত ছেলে মেয়েকে মেরে ফেলবে, তো তাদের তো শাস্তি দিতেই হবে। সময় ঠিকই বলছেন, কিন্তু আপনার জেলারই ঘটনা, কসবা পারুইতে সাগর ঘোষকে মেরে ফেলা হলো, খুন হতে হলো, তার পুত্র হৃদয় ঘোষ সরাসরি অভিযোগ করলো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, তারপরেও প্রশাসন কিচ্ছু করেনি। এমনকি আদালত জামিন অযোগ্য ধারায় মামলা করতে হবে পুলিশকে, এটাও নির্দিষ্ট করে দিল, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, ধরা তো দূরের কথা, গ্রেফতার তো দূরের কথা, এমনটা শোনা যায়নি। জানি না এটা কেন হয়েছে, হয়তো অনুব্রত মণ্ডলের ওপর অনেক বড় বড় নেতা নেত্রীর হাত আছে, হয়তো তার জন্য বারবার করে এরকম ভাবে বেঁচে যাচ্ছেন। আপনার ভাই বলছিলেন যে 48 ঘন্টা 72 ঘন্টা পর যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তীব্র আন্দোলনে নামবেন। তো সেই আন্দোলনে আপনার পরিবার, আপনি কিভাবে শরিক হবেন? অবশ্যই আমরা থাকবো। 72 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় অশোক মুখার্জিকে, যেই অশোক মুখার্জির দুটো বডিগার্ড আছে, ওরা সরকারিভাবে, তো তা সত্ত্বেও এত খুন হয়ে গেল, এখনো অবধি গ্রেপ্তার করা হলো না। তো 72 ঘন্টার মধ্যে যদি অশোক মুখার্জিকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা অবশ্যই তীব্র আন্দোলনে নামবো। হ্যাঁ, কিন্তু অশোক মুখোপাধ্যায় এবং তার আপনি যে বডিগার্ডের কথা বলছেন, তার নিরাপত্তা রক্ষী দুজনেই ফেরার বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। হ্যাঁ, তাদের তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। অনেক ধন্যবাদ সোমা দেবী, আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারছি, তা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং বিশ্বজিৎ বাবুকে। আমি তথাগতদার কাছে যাব। তথাগতদা, কালকের ঘটনা দর্শকদের আমরা দেখিয়েছি, আরেকবার দেখাবো যে পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা, একেবারে মানুষের ক্ষোভের মুখে গিয়ে পড়েছিলেন। কি হয়েছিল কালকে একবার দেখিয়ে আলোচনায় আসবো। বীরভূমের খয়রাশোলে খুন তৃণমূল নেতা অশোক ঘোষ। দলীয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে মঙ্গলবার দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন,
দিনভর উত্তাল বীরভূম। বিক্ষোভের ধারাবাহিকতা শুরু দুপুর 1:10 নাগাদ সিউড়ি সদর হাসপাতালের সামনে। বিক্ষোভকারীদের দাবি প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ঘটনার সিবিআই তদন্ত করতে হবে। আচমকাই পরিস্থিতি পাল্টে যায়। শাসক দলের অনুগামীরাই দলের জেলা সভাপতি এবং মহাসচিবকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন হাসপাতাল চত্বরে। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ, ক্রমশ উত্তেজনা পারদ চড়তে থাকে এবং শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তারপরে পার্থবাবু এবং অনুব্রত মণ্ডল হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। একদিকে বিক্ষোভের মুখে দলের শীর্ষস্থানীয় নেতা, অন্যদিকে দলীয় কার্যালয়ে আগুন। খয়রাশোল থানার ঠিক সামনে এই তৃণমূলের পার্টি অফিসে গিয়ে যাবতীয় ক্ষোভ আছড়ে পড়ে। অশোক ঘোষের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার দুপুরে এই পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন। তার এক এবং একমাত্র কারণ এবং অভিযোগ যে তৃণমূলের খয়রাশোল ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় এই পার্টি অফিসে বসতেন এবং দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও এখানে এসে মাঝে মধ্যেই বসতেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগের তীর মৃত অশোক ঘোষের ক্ষুব্ধ অনুগামীদের দিকে। পরিস্থিতি চরম আকার নেয় দুপুর 2:20 নাগাদ, যখন নিহত নেতার দেহ নিয়ে খয়রাশোলে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। অশোক ঘোষের অনুগামীদের ক্ষোভ তীব্র বিক্ষোভের রূপ নিয়ে আছড়ে পড়ে পার্থ চট্টোপাধ্যায়দের ওপর। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিউড়ি সদর হাসপাতাল থেকে তৃণমূল নেতা অশোক ঘোষের দেহ নিয়ে খয়রাশোল থানার পিছন দিকে অশোক ঘোষের এই দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হন। পরিস্থিতি চরম পর্যায়ে গিয়ে পৌঁছয়। দলীয় কর্মী সমর্থকরা যারা অশোক ঘোষের অনুগামী তারা বিক্ষোভে ফেটে পড়েন, দলের মহাসচিব এবং দলের জেলা সভাপতিকে ঘিরে ধরেন এবং গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পার্থ চট্টোপাধ্যায়কে গাড়ি থেকে নেমে পড়তে হয়, তার গাড়ির সামনে কর্মী সমর্থকরা রাস্তায় শুয়ে পড়েন। অনুব্রত মণ্ডলকে ঘিরে ধরে চরম বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় এবং শেষ পর্যন্ত 1.5 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এইখান থেকে চলে যেতে বাধ্য হন দুবরাজপুর থানায়। সেখানে গিয়ে তিনি আশ্রয় নেন এবং পার্থ চট্টোপাধ্যায় এই পার্টি অফিসের ভিতরে 1.5 ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে থাকেন। শেষমেশ পার্থ অনুব্রতদের রক্ষাকর্তা হয়ে অবতীর্ণ হন সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপন ঘোষ। যদিও তাতেও জল পড়েনি উত্তেজনায়। তবে দফায় দফায় বিক্ষোভের এই ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ার পরও পার্থ চট্টোপাধ্যায়ের দাবি তাকে ঘিরে নাকি কোনো বিক্ষোভই হয়নি। আমার কেউ বিক্ষোভ দেখায়নি, আমি নিজে গেছি, আমি নিজে শান্তভাবে সেই জিনিসকে চেষ্টা করেছি, প্রশমিত করেছি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় আবার দাবি করেন, যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা তৃণমূলের কেউ নন। খয়রাশোলের উত্তেজনার আঁচ রাতে ছড়িয়ে পড়ে পাঁচড়া এবং লোকপুরেও। সেখানেও তৃণমূলের পার্টি অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই অভিযোগের তীর মৃত তৃণমূল নেতার অনুগামীদের দিকে। দলের শীর্ষ নেতৃত্ব যদি অবিলম্বে এই গোষ্ঠী কোন্দলের রাশ না টানতে পারেন তাহলে এই জেলায় খুন পাল্টা খুন, অভিযোগ পাল্টা অভিযোগের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেই মনে করছে পুলিশ এবং রাজনৈতিক মহল। বীরভূম থেকে ক্যামেরায় সুমন দাসের সঙ্গে গোপাল চট্টোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। তথা কোথাও কি মনে হয় যে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ অতি সক্রিয়, আবার কোনো কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়? যেখানে বিরোধীরা ধরুন কয়েকদিন আগে একটা খুনের চক্রান্তের মামলায় আপনাকে জেলে পোড়া হলো, পুলিশ অতি সক্রিয় ব্যবস্থা নিচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে এই যে পরিবারটি অভিযোগ করছে বা পারুইয়ের পরিবার, পুলিশ দেখেও দিচ্ছে না, এমনকি আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। কি হচ্ছে দাদা? এটা মূলত পুলিশকে দলীয় কাজে অপব্যবহার করা হচ্ছে এবং এটা নতুন কিছু নয়। এটা বাস্তবিক আরম্ভ হয়েছিল, অরুণাভ ঠিক বলেছে, 1972 সালে সিদ্ধার্থ রায়ের আমলেই আরম্ভ হয়েছিল। সে সময় ছোট আকারে ছিল, তারপরে বামফ্রন্টের রাজত্বকালীন সিপিএম এটাকে একটা বিশেষ স্তরে নিয়ে যায় আর কি, যখন পুলিশের পক্ষে কোনোভাবে ক্ষমতাসীন দল, বিশেষ করে সিপিএম এর বিরুদ্ধে কিছু করা এটা অসম্ভব ব্যাপার হয়ে পড়ে আর কি। মানে পুলিশের নিজের ওসি থানার মধ্যে খুন হয়েছিল, গঙ্গাধর ভট্টাচার্য তিলজলা থানার মধ্যে খুন হয়েছিল। কে খুন করেছিল আমিও জানি, বহু লোক জানে, কিন্তু তাকে কিছুই করা গেল না আজ পর্যন্ত।
কে তাকে মোটরসাইকেল চালিয়ে নিয়ে গেছিল তা পর্যন্ত আমরা জানি, কিন্তু কারোকে কিছুই করা গেল না। অতএব এই জিনিসটাই চলেছিল, মানে সেই এস ওয়াজেদ আলী যেরকম বলেছিলেন সেই অমর কথা, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। মেধাবী ছাত্রী মমতা ব্যানার্জি সেই ট্র্যাডিশন চালিয়ে যাচ্ছেন এবং আজকে এটা একটা তুঙ্গে এসে পৌঁছেছে। এই খানিকক্ষণ আগে যখন এই সমস্ত আলাপ আলোচনা হচ্ছিল তখন কিছু সাধারণ মানুষ বিভিন্ন বার্তা পাঠাচ্ছিলেন তোমাদের চ্যানেলে, সেই বার্তাগুলো আমি দেখছিলাম। হ্যাঁ, তার মধ্যে একজন লিখেছেন যে উত্তম পাত্র বলে লিখেছি যে দলীয় কোন্দল বন্ধ করুন। এখন এই বিষয়টা সম্বন্ধে আমি বলতে চাই একটা কথা, যে আমার রাজনৈতিক অভিজ্ঞতায় আমি একটা জিনিস জানি যে দলীয় কোন্দল কখনো বন্ধ হবে না। যে কোনো দলের মধ্যে কোন্দল থাকবেই, কারণ দলের ভেতরে বিভিন্ন লোকের ব্যক্তিগত নানা উচ্চাশা আছে, সেই উচ্চাশায় সংঘাত হবে, তার ফলে দলীয় কোন্দল হবে। কিন্তু দলীয় কোন্দলটা যতক্ষণ তর্ক বিতর্ক ষড়যন্ত্র এমনকি নিচু স্তরে চড়থাপ্পড় মারার মধ্যেও আটকে থাকে ততক্ষণ সেটা মারাত্মক নয়। কিন্তু সেটা যখন সুপারি দেবার মতন অবস্থায় চলে যায় তখন বুঝতে হবে ভয়ানক অবস্থা হয়েছে। এবং এর সঙ্গে পুলিশকে যে রাজনৈতিক কাজে অপব্যবহার করা, এই দুটো মিলে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, যার চেহারা আমরা আজকে দেখছি এই অনুব্রত মণ্ডলের ঘটনায়। যে লোকটি প্রকাশ্যে বলল পুলিশকে বোম মারুন, বলল যে যে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে সে হুমকি দিলে তার বাড়ি ঘর ভেঙে দিন, বাড়িতে চড়াও হন, তার সম্বন্ধে মুখ্যমন্ত্রী সাফাই গেয়ে দিলেন যে না ও তো বলতে চায়নি। এরপর একজন খুন করে বলবে না আমি তো খুন করতে চাইনি। আজকে যদি ওই কামদুনির ধর্ষক বলে না আমি তো ধর্ষণ করতে চাইনি, হঠাৎ আলগোচে হয়ে গেছে আর কি, তাহলে কি বলবে? এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি করতে চাইনি, এর মুখ্যমন্ত্রীর কাছ থেকে এরকম বয়ান কিছু আশ্চর্য নয়। কারণ মুখ্যমন্ত্রী হবার পরে মমতা ব্যানার্জির অন্যতম প্রথম কাজ ছিল থানা থেকে আসামি ছাড়িয়ে আনা, ভবানীপুর থানা থেকে। মানে আজ পর্যন্ত কখনো শোনা যায়নি, নানাভাবে রাজনৈতিক প্রভাব খাটানো হয় নিজেদের দলের লোককে ছাড়িয়ে আনবার জন্য, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে গিয়ে থানা থেকে আসামি ছাড়িয়ে এনেছিলেন। এটা প্রায় অবিশ্বাস্য অশ্রুতপূর্ব ব্যাপার, কিন্তু মমতা ব্যানার্জি এটা ঘটিয়েছেন। এ সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে সোমা এবং তার দাদা এরা দুজনে মমতা ব্যানার্জির উপর অসীম ভরসা রেখেছেন। কেন রেখেছেন? অরুণাভ যা বলেছে সেটাই ঠিক, অর্থাৎ ওই স্ট্যালিনকে বলেছেন স্ট্যালিনের জয়, অর্থাৎ কি না ওরা এরপরেও ভয় পাচ্ছেন যে মমতা ব্যানার্জিকেও যদি কিছু বলা হয় তাহলে তো সাংঘাতিক একটা কিছু মাথার উপর নেমে আসতে পারে। অতএব মমতা ব্যানার্জিকে সমস্ত সন্দেহের ঊর্ধ্বে রেখে আমরা এই জিনিসটা করি। আমি এমন কথা নিশ্চয়ই বলবো না যে মমতা ব্যানার্জি খুনের পরিকল্পনা করেছেন, কিন্তু আজকে অনুব্রত মণ্ডলের মতন লুম্পেনরা মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে, ওর মমতা ব্যানার্জির ক্ষমতা নেই ওদেরকে নিয়ন্ত্রণ করবার, সেই জন্য আজকে ওকে প্রকাশ্যে দাঁড়িয়ে ওর হয়ে সাফাই গাইতে হচ্ছে। এ ধরনের লুম্পেন আরও আছে, আমরা দেখেছি বসিরহাটের হাজি নুরুল ইসলাম, সে দেগঙ্গা এসে দাঙ্গা করিয়েছিল, সেটা সিপিএম এর আমলে হয়েছিল, কিন্তু সিপিএমও কোনো তার বিরুদ্ধে নেয়নি, কোনো ব্যবস্থা নেয়নি, এবং মমতা ব্যানার্জিও পরবর্তীকালে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জুতো ঝাঁটা এই সমস্ত দেখানো হয়েছিল। তো এই পরিস্থিতিতে এর মূল কারণটা কি? একজন বলেছেন এর মধ্যে সঞ্জয় লোহার না আরেকজন বলেছেন এলাকা দখলের লড়াই বন্ধ করতে হবে। এই এলাকা দখল না, ওই বোধহয় ছেলে কি মেয়ে বলেছেন একটা, যে এলাকা দখলের লড়াই। এই এলাকা দখলের লড়াইটা একটা অত্যন্ত মারাত্মক জিনিস, একটা বিষময় জিনিস, এবং এর মূল কারণ হচ্ছে অতি রাজনীতিকরণ, যেটা আমি বিভিন্ন সময় এই চ্যানেলে এবং অন্যান্য চ্যানেলে বলেছি, যে জীবনের অতি রাজনীতিকরণ, ওভার পলিটিসাইজেশন অফ দ্য পলিটি, জীবনের প্রতি স্তরে রাজনীতি ঢুকিয়ে দেওয়া, এর ফলে এই জিনিস হয়েছে। এই এলাকা দখলের লড়াই মানে এই জিনিসটাকে একটা রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে এবং ডিপলিটিসাইজ করতে হবে, তা নাহলে পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ভয়াবহ।
যে কোনো দলই ক্ষমতায় আসে। একেবারে আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতিতে যেতে যেতে আমরা দেখব যে একদিকে যেমন এলাকা দখলের লড়াই বলছেন পরিবারের লোকজন, তেমন পাশাপাশি পুলিশ সূত্রের খবর যে বীরভূম জেলার এই খয়রাশোল ব্লকে কয়লা লেনদেন হয় এবং তাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকারও লেনদেন হয়। সুতরাং এইখানকার রাজনীতি যে সম্পূর্ণ অর্থনৈতিক সঙ্গে মিশে আছে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না, এবং সেই লেনদেনকে কেন্দ্র করেই নানা ধরনের চাপানুতর এবং এলাকা দখলের রাজনীতি আরও গতি পায় এই অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে। আসুন বিরতিতে যেতে যেতে সেই এলাকার এই ছবিটা দেখে নেব। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় কেন বীরভূমেই বেশি প্রকট তৃণমূলের গোষ্ঠীকন্দল? পুলিশ সূত্রে খবর, গোষ্ঠীদ্বন্দ্বের নেপথ্যের মূলে রয়েছে কয়লা লেনদেনের দখলদারির লড়াই, যে কারণে সাম্প্রতিক সময়ে বারবার রক্ত ঝরেছে বীরভূমে। জেলার রাজনৈতিক কর্তৃত্বের দখলদারি নিয়ে দফায় দফায় সংঘাত বেঁধেছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষের মধ্যে। খয়রাশোলের ক্ষেত্রে অশোক মুখোপাধ্যায় এবং অশোক ঘোষের। পুলিশ সূত্রে খবর, খয়রাশোল ব্লকে কয়লা লেনদেনকে কেন্দ্র করে মাসে প্রায় 30 লক্ষ টাকা লেনদেন হয়। অভিযোগ, এ নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল ব্লক সভাপতি অশোক মুখোপাধ্যায় এবং প্রাক্তন ব্লক সভাপতি অশোক ঘোষের গোষ্ঠীর মধ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে পলপই গ্রামে খুন হন তৃণমূল নেতা দিলীপ ঘোষ। জেলা রাজনীতিতে তিনি অশোক মুখোপাধ্যায়ের গোষ্ঠীর অনুগামী বলেই পরিচিত ছিলেন। কয়েকদিন আগে মৃত্যু হয় উজ্জ্বল কাদেরি নামে আরেক তৃণমূল কর্মীর। ঘটনাচক্রে যিনিও ব্লক সভাপতির ঘনিষ্ঠ বলেই পরিচিত। কাদেরিও কয়লা কারবারে যুক্ত ছিলেন বলে অভিযোগ। জেলা রাজনীতিতে গুঞ্জন, এরপরই নাকি কয়লা লেনদেনের পুরো নিয়ন্ত্রণ চলে আসে অশোক ঘোষ গোষ্ঠীর হাতে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অশোক ঘোষ খুনের নেপথ্যে তাই ক্রমশই জোরালো হচ্ছে কালো সোনার প্রসঙ্গ। পুলিশের দাবি, এই ঘটনার পেছনে জেলার একাংশে বেআইনি কয়লার লেনদেন এবং তাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার আদান প্রদানই এই ঘটনার পেছনে অন্যতম কারণ হিসাবে উঠে আসছে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে বীরভূম থেকে গোপাল চট্টোপাধ্যায় ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, এই শব্দবন্ধ কিন্তু একেবারেই এই জামানায় নতুন নয়। এর আগে গোষ্ঠীদ্বন্দ্বের নানা খবর 34 বছরের বাম শাসনেও এসেছে, কিন্তু তৃণমূল সরকারের শাসনে বিশেষ করে যেসব এলাকা কার্যত কোট আনকোট বিরোধী শূন্য, সেখানে কিন্তু এক গোষ্ঠীর সঙ্গে অন্য গোষ্ঠীর লড়াইয়ে প্রশাসনকে ব্যস্ত থাকতে হচ্ছে। তবে নিষ্ক্রিয় প্রশাসন তাতে নড়ে চড়ে বসছে কিনা, সেখানে বড় প্রশ্নচিহ্ন আছে। দেখুন। বীরভূমে খুন তৃণমূল নেতা, অভিযুক্ত তৃণমূল নেতা। ফের জোরালোভাবে উঠল তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। যদিও এত সবের পরেও মুকুল রায় দাবি করছেন তৃণমূলে নাকি কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই, কিন্তু সাম্প্রতিককালে নানা ঘটনা কিন্তু তাঁর দাবিকে মোটেও সমর্থন করে না। ধাপার মাঠপুকুরে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি। অভিযোগের আঙুল ওঠে স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে। জমি দখলকে কেন্দ্র করে সামনে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অধীর মাইতি শম্ভুনাথ কাউয়ের বিপরীত গোষ্ঠীর সদস্য ছিলেন বলে খবর। 2011 6 মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ওঠে। নিহত তৃণমূল নেতা শ্রী প্রতিমা দত্ত অভিযোগ করেন, এলাকার জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় তপন দত্তকে। অভিযোগের আঙুল ওঠে জেলা তৃণমূল সভাপতি ও মন্ত্রী অরূপ রায় সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। যদিও অরূপ রায় অভিযোগ অস্বীকার করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের প্রাক্তন জেলা সম্পাদক ষষ্ঠী গায়েনকেও গ্রেপ্তার করে সিআইডি। ধনেখালিতে থানার লকআপে কাজী নাসিরউদ্দিন নামে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে ফের সামনে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাঁর স্ত্রী অভিযোগ করেন, এর পেছনে রয়েছে স্থানীয় তৃণমূলের গোষ্ঠী লড়াই। এলাকা তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের নির্দেশেই নাসিরউদ্দিনকে পুলিশ খুন করেছে বলে অভিযোগ করেন তিনি। সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তথা হুগলির জেলা সভাপতি তপন দাশগুপ্তর অনুগামী বলে পরিচিত ছিলেন নাসিরউদ্দিন, কিন্তু অসীমা পাত্র এবং তপন দাশগুপ্ত আবার পরস্পর বিরোধী গোষ্ঠীর বলে জেলার রাজনীতিতে খবর। যদিও বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অসীমা।
পাড়ুয়ে নির্দল প্রার্থীদের বিরুদ্ধে হুমকি দেন অনুব্রত মণ্ডল। এরপর হামলা হয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে। খুন হন তার বাবা সাগর ঘোষ। এক্ষেত্রেও অভিযোগ ওঠে সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের। এই তালিকায় সর্বশেষ সংযোজন খয়রাসুরের তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের ঘটনা। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। এবিপি আনন্দ। বিমলবাবু, আপনার কাছে আসবে, সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম এর বাসন্তীতে আরএসপি বনাম সিপিএম এর এই লড়াই আমরা দেখেছি, কিন্তু এই রকম একটা বিপুল নির্বাচন যেখানে খুব স্পষ্ট যে গ্রাম বাংলা এখনো তৃণমূল কংগ্রেসের, এটা কোথায় সমস্যা হচ্ছে? সিপিএম বলে আরেকটা কাউকে সিপিএম নেই এখন শত্রু ঠাউরাতে হবে বলে একটা গোষ্ঠী তৃণমূলেরই আরেকটা গোষ্ঠীকে শত্রু ঠাউরাচ্ছে, মানে এই ছায়াবাজিটা কেন হচ্ছে এবং তার জেরে মৃত্যু? না, বাম আমলে শুধু ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিএম বা সিপিআই এর সঙ্গে সিপিএম, যেটা পশ্চিম মেদিনীপুরে মানে মেদিনীপুর জেলা এখন পশ্চিম মেদিনীপুরে বা পূর্ব মেদিনীপুরে তা হয়েছে তা নয়। সিপিএম ভার্সাস সিপিএমও হয়েছে, প্রচুর হয়েছে। উত্তর 24 পরগনা, হুগলিতে একটা রূপচাঁদ পাল অনিল বোস গোষ্ঠী, প্রচুর লোক মারা গেছে। উত্তর 24 পরগনাতেও এরকম গোষ্ঠীবাদী ছিল এবং সেটা মাঝে মাঝে প্রচন্ড মারপিটে রূপান্তরিত হয়েছিল। হয়তো রাস্তায় এরকম ডেড বডি খুব কম ক্ষেত্রেই ফেলেছে, কিন্তু মারপিট প্রচুর হয়েছে। ওদেরও তো অমাবস্যার রাত, তোমাদের এই মানে তৃণমূলের হচ্ছে মানে পূর্ণিমার, সুতরাং সেটা হয়নি তা না। আমি একটা উদাহরণ দিই আপনাকে। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান খুব বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন শৈলেন দাস। ওয়ান ফাইন মর্নিং তিনি মার্ডার্ড হয়ে গেলেন এবং ধরা পড়লেন পরবর্তীকালে সেই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং তিনি খুন করেছিলেন। সুতরাং এই যে খুনের রাজনীতি হয়নি তা নয়, পশ্চিমবঙ্গে প্রচুর হয়েছে। এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু সিপিএম একটা ক্ষয়িষ্ণু শক্তি, মানে ক্ষয় হতে হতে কোথায় যে শেষ হবে কেউ জানে না, তো স্বাভাবিকভাবেই যখনই দুটো দল সমান শক্তিশালী থাকে তখন ফোকাসটা একদিকে থাকে যে সেই দলকে আমি প্রতিরোধ করব, তখন ঐক্যের একটা জায়গা থাকে। আর যখন বিরোধী দল বলে কিচ্ছু নেই তখন লড়াইটা নিজেদের মধ্যে আসে। এই ঘটনা এটাই ঘটছে। কেন ঘটে? এই যে বললেন এলাকা দখলের লড়াই, আসলে এলাকায় যারা শক্তিশালী তারা সে এলাকাটাকে নিয়ন্ত্রণ করে, রাজনীতিটাকেও নিয়ন্ত্রণ করে। যেরকম আমি সিপিএম এর আমলে দেখেছি যে অটোকে চালাবে সেটা ঠিক করে তো সিপিএম এর লোকেরা, বাজারে কে বসবে ওটা ঠিক করে তো সিপিএম এর লোকেরা, এবং সেখানে যে নেতারা সেই মানে ক্ষমতায় ছিল তারা বিপুল ক্ষমতার অধিকারী। আমার নিজের দেখা একটা অভিজ্ঞতা। তারপরে ওয়ান ফাইন মর্নিং সেই অটোর নেতা আর সমস্ত লাল ঝান্ডাগুলো মুহূর্তে সবুজ ঝান্ডা হয়ে গেল। হয়তো যাননি কিন্তু অটোগুলো চলে গেছে, সমস্ত লালগুলো সবুজ হয়ে গেল। যান না, যেতে পারেন না কারণ সকলে সুযোগ পান না, সবাই গেলে আবার এদিকে কে থাকবে, কিন্তু অটোগুলো সবাই চলে গেছে, রিক্সাগুলো সব চলে গেছে, রাতারাতি ঝান্ডাগুলো বদল হয়ে গেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমাদের ওই অঞ্চলে অরুণাবদা একবার জিতেছিলেন, তো আমি অনেকগুলো ছেলেকে জানতাম যারা অরুণাবদার হয়ে মিটিং মিছিল করেছিল। পরে একদিন দেখি তারা আবার সিপিএম এর হয়ে ঘুরছে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কিছুদিন আগে তো তোরা তৃণমূল বিজেপির সঙ্গে ঘুরছিলি। বলে স্যার একটা কথা শুনুন, আমার ভাই বাজারে বসতে, ওকে বাজারে বসতে দেয় না, আমার আরেক ভাই বাসে কন্ডাক্টর ছিল তাকে কন্ডাক্টরই করতে দেয় না, তা আমি কি করবো, আমাকে তো সারেন্ডার করতে হয়েছে। সুতরাং এই স্থানীয় স্তরের নেতারা যখন এই যে সব বিতরণ, কৃপা বিতরণের শক্তি ধরেন তখনই কিন্তু গন্ডগোলগুলো আসে। আরেকজন যখন ওঠেন তখন কৃপা বিতরণের ক্ষমতা যদি তার হাতে চলে যায় তখন এনার আবার সমস্যা হয়, এবং এই সবকিছুই আসে এই স্থানীয় স্তরে ওই নিয়ন্ত্রণের জায়গা থেকে। এখন পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমন যে এই নিয়ন্ত্রণগুলো যে নিয়ন্ত্রণগুলো এই সাধারণ মানুষের বা এই ধরনের নেতার হাতে থাকার কথা নয় সেগুলো থেকে গেছে, যেগুলো পুলিশের করার কথা বলছেন। তার মোদ্দা কথা হলো যে পরিবর্তন বা বদল কিছু হলো না, শুধু রংটা বদল। না, পরিবর্তন বা বদল এটা ঠিকই যে মানুষ তো পরিবর্তনের জন্য ভোট দিয়েছে, কিন্তু এটা আশা করার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গের রাজনীতি রাতারাতি একদম সত্য যুগে রূপান্তরিত হবে, কারণ সেই মানুষগুলোই তো আছে, একই সিস্টেমটা তো রয়েছে। সেই সিস্টেম বদল করতে অনেক সময় লাগবে, কিন্তু তার জন্য যে সাংঘাতিক সদিচ্ছা দরকার, যে সাংঘাতিক একটা তাত্ত্বিক বা কি বলবো মতাদর্শগত দিক দরকার। প্রশাসনের ভূমিকা, আমি বড় কথায় যাচ্ছি না, একজন মানুষ খুন হয়েছে, এর আগে আমরা সাগর ঘোষের ক্ষেত্রে দেখেছি, এক্ষেত্রে হচ্ছে প্রশাসনের ভূমিকা কি? আদালত বলে দিচ্ছে, তারপর জিজ্ঞাসাবাদ, মানে অনুব্রত মণ্ডল তো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাননি, তো তাকে আদালত বলে দিচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসন ডাকতে পারছে না। আমি এটা বুঝতে পারি না, কারণ প্রশাসন ধরুন কেউ যদি নিরপেক্ষভাবে কাজ করে তাকে কি করতে পারে, তাকে কি করতে পারে, বলে বদলি করতে পারে। আচ্ছা ধরা যাক দময়ন্তী সেন,
কেউ বলছে তাকে প্রতিহিংসায় বদল করা হয়েছে, সরকার বলছে রুটিন মাফিক বদলি, আমরা তো ডিমোশন করিনি, উচ্চ পদে দিয়েছি, তার তো কোনো ক্ষতি হয়নি। তো সেই প্রশাসনের লোকগুলো যদি বলে আমাকে বদলি করে করুক, কিন্তু আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেব, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে না। কিন্তু দুর্ভাগ্যবশত প্রশাসন যদি কাজগুলো করে, এটা আমাদের এই রাজনৈতিক যে সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে যে প্রশাসন সোজা মাথায় দাঁড়াতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে যে সিপিএম এর বিরুদ্ধে যখন তৃণমূল লড়াই করছিল, তখন একটা মূল লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে পরিবর্তন। পরিবর্তন আনার পর এর একটা মতাদর্শগত রূপ হয়নি, সেটা হয়তো হবে ভবিষ্যতে, যদি কখনো হয় তাহলে পশ্চিমবঙ্গে ভালোই হবে, যে উন্নতির দিকে যদি সবাইকে নিয়ে যাওয়া যায়। এই গ্রাম বাংলা এখন মোটামুটি তৃণমূল ভালোভাবে জিতেছে, উন্নয়নের প্রক্রিয়ায় যদি মানুষকে কাজে লাগানো যায়। কিন্তু তার জন্য যে সাংঘাতিক শৃঙ্খলা দরকার এবং ওপর থেকে যে কমান্ড স্ট্রাকচারটা তৈরি করার দরকার, সেটা কতখানি তৃণমূল তৈরি করতে পারবে সেটা ভবিষ্যতেই বলতে পারবে। কিন্তু তার আগে যেটা দরকার, ওই যে আঞ্চলিক স্তরের নেতারা, তারা শক্তিশালী, কারণ তারা ওই অঞ্চলটা নিয়ন্ত্রণ করেন। ওই অঞ্চলটা আপনি দেখবেন ওটা কিন্তু কয়লা খনি অঞ্চল, এবং কয়লা খনি অঞ্চলে রাজনীতি বা সেখানকার যে ওপরের একটা জগৎ, তার নিচে আরেকটা রাতের জগৎ, অন্ধকার জগৎ থাকে, আমরা সকলেই জানি, আপনাদের বিভিন্ন চ্যানেলে ওইসব অনেক রকম গল্প আসে। তো সেইগুলোর আইন শৃঙ্খলার যদি সাধারণ উন্নতি করা যায়, প্রশাসন যদি করতে পারে, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু কম ঘটবে। তো সেগুলো করার দরকার। আমার ধারণা ছিল কয়লা মাফিয়া সিস্টেমটা কমে এসছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখনো সেভাবে কমে। এবং 27 মাস কেটে গেছে বিমল বাবু, মানে আমি দলের উপর শৃঙ্খলা পাওয়ার কথা বলুন বা প্রশাসনকে নিরাপত্তা কাজ করতে বলুন, মানে সময়টা কিন্তু দ্রুত পেরিয়ে যাচ্ছে একেবারে। আমি স্বপন বাবুর কাছে যাব। স্বপন দা, তার আগে আপনাদের দেখাবো যে কালকে এই ঘটনাতেও কিন্তু আবার প্রায় নন্দ ঘোষের ভূমিকাতেই সিপিএম অবতীর্ণ হতে প্রায় চলেছিল। তার কারণ শুরুতে কিন্তু অভিযোগ উঠেছিল এই ঘটনাতেও সিপিএম এর বিরুদ্ধে যে সিপিএম এই খুন করিয়েছে। ঠিক কি ছিল অভিযোগ, দেখাবো আপনাদের। চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তিনি। বিরোধীদের অভিযুক্ত করা থেকে সতীর্থের প্রতি শোক প্রকাশ, দায় এড়াতে সবই করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু শেষ রক্ষা হলো না। অভিযোগের তীর এখন ঘুরে ফিরে সেই তাঁর দিকেই। বীরভূমের খয়রাশোলে তৃণমূল নেতা অশোক ঘোষ খুনের পর তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অভিযোগ করেন সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে অশোক ঘোষকে। খয়রাশোলে আমাদের ভালো জেলা কমিটির মেম্বার ও সদস্য এবং খুব বলিষ্ঠ নেতা অশোক ঘোষ আজকে ভীম করে গুলি করে মারা হয়েছে। এবং এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম তারা ক্রিমিনাল দিয়ে তাদের সমাজ বিরোধী এই মার্ডারটা করিয়েছে। যদিও পত্রপাঠ সেই অভিযোগ খারিজ করে দেন সিপিএম এর জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায়। পাল্টা তিনি দাবি করেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। দলীয় কন্দলকে ঢাকা দেওয়ার জন্য এই ধরনের বক্তব্য তাদের পক্ষেই শোভা পায়। অবশ্যই গোষ্ঠীকন্দল ছাড়া এটা আর কি হতে পারে। এরপর দিন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ করেন খোদ মৃত তৃণমূল নেতার ছেলে। আমার বাবাকে হত্যা করেছে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং তার সহযোগী অশোক মুখার্জি। দিন 15-20 আগে আমার বাবা আমায় বলেছিল যে হয়তো আমি বাঁচবো না, আর আমাকে অনুব্রত মণ্ডল মারার জন্য লোক লাগিয়েছে। বুধবার তার মেয়েও একই অভিযোগ করেন। আমাদের অভিযোগ অশোক মুখার্জি আর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এরাই চক্রান্ত করে আমার বাবাকে মেরেছে। তৃণমূল নেতার পরিবারই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলায় সুযোগ পেয়ে যায় সিপিএমও। ওরা নিজেদের মধ্যেই তো এখন খুনোখুনি করছে, নানা গ্রুপে ভাগ হয়ে গেছে দল, নানা স্বার্থের দ্বন্দ্ব। আমাদের পার্টি কখনোই এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত না, আমরা এইসব রাজনীতি করি না। রাজনৈতিক মহলে মতে সিপিএম এর ঘাড়ে খুনের দোষ চাপাতে গিয়ে এখন সেই অস্ত্র বুমেরাং হয়ে ফিরে এসেছে অনুব্রত মণ্ডলের দিকেই। এরপরও তার জন্য তার দল একটুও বিব্রত বোধ করবে কিনা তা অবশ্য তৃণমূল নেতৃত্বই বলতে পারবে। রাজস্বী দত্তগুপ্ত ও গোপাল চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। স্বপনদা, আপনারা কোথাও বামপন্থীরা নেই বলেই কি তৃণমূল কংগ্রেস ওই যেটা বিমল বাবু বলছিলেন যে ডিফোকাস হয়ে নিজেদের মধ্যে মারপিট হচ্ছে? না, ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নিবেদন করব এই পার্টিসিপেন্টদের প্রতি, সেটা হচ্ছে যে একটু যদি গভীরে না গিয়ে সবটা জেনারেলাইজ করে দেন, তাহলে হয় কি সমস্যাটা আমরা আলোচনা করতে পারি, সমস্যার সমাধানের কোনো রাস্তা আমরা কাউকে দেখাতে পারবো সেটা আমার মনে হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে বিরোধীরা নেই কোথায়। এই যে এন্টার পঞ্চায়েত ইলেকশন গেল, মূলত বীরভূমে কটা জায়গায় পঞ্চায়েত স্তরে আপনারা প্রার্থী দিতে পেরেছেন? বীরভূমের কথা বলছি না, আমি বলছি ইন জেনারেল। মূলত কনফ্রন্টেশনটা যা হয়েছে
সেটা হচ্ছে লেফট ভার্সেস এবং তৃণমূল, এটা হচ্ছে মেজর। এখন সেখানে কোনো কোনো জায়গাতে লেফটরা স্ট্যান্ড করতে পারেন, আবার কোনো কোনো জায়গাতে কনফ্রন্টেশন হয়েছে সামনাসামনি, আবার কোনো কোনো জায়গাতে পিসফুলও ছিল। সুতরাং এই যে কথাটা বলছে, এটা কথাটা হচ্ছে অতিরঞ্জিত কথা, যে আমরা এবারও সম্ভবত, এখন তো সব তথ্য আসেনি, বামেরা যে পঞ্চায়েতে সিট পেয়েছে তৃণমূল বোধহয় তার থেকে 8,000 সিট বেশি পেয়েছে। তার মধ্যে যদি 11% তারা আনকনটেস্টেড পেয়ে থাকে, তাহলে আরও অনেকগুলো আসন, সেটাও এখনো পর্যন্ত ক্লিয়ার বেরোয়নি, যেগুলো বাম বা বিরোধী দলের কোনো প্রার্থী ছিল না, তাদেরই হয়তো ছিল, নির্দল প্রার্থী ছিল, কিন্তু কন্টেস্টেড হয়েছে, সরকারি গেজেটে আনকন্টেস্টেড বলে আসেনি। এরম সংখ্যা কত ছিল? তাহলে এটা হিসাব করলে এখনই একটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে 5-5.5 সিটটা ফোর্সফুলি সাদা চোখে ধরা যাচ্ছে তৃণমূল দখল করে নিয়েছে। তাহলে 8,000 থেকে যদি বাদ দেন, তাহলে ডিফারেন্সটা কি? যদি ইন জেনারেল একটা রিভিউ আমরা করি, আমি এটা থেকে এটাই আসি, তো এই গায়ের জোরেও যারা জয়টা এনে দেন, জয়টা তো কাগজে কলমেই এসেছে, তো সেই জন্যই অনুব্রত মণ্ডলদের দরবারে, তাতে আমি এটা বলছি না, তার একটা জনসমর্থন থাকে, সেটাকে অপব্যবহার করা যায় কিছুকাল না, কিন্তু আমি বলছি আমি কি পদ্ধতিতে সেদিকে যাচ্ছি না। এই জয়টা যদি অনুব্রত মণ্ডল এনে দিতে পারেন, এই কাগজে কলমে বিপুল জয়টা, জনসমর্থনের বাইরে সবটা মিলিয়ে, সেই জন্য পার্টিতে দরবারে এবং পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে না। না, সেই ভয়াবহতাটা এইখানে আমি যেখানে আসতে চাইছিলাম, আপনি ঠিকই ধরেছেন, যে এইটাই হচ্ছে ভয়ের জায়গা। এই এন্টার ঘটনা হচ্ছে এগুলো উপসর্গ। আসল যেটা ফোকাস করা দরকার সেটা হচ্ছে এইটা, যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় সভাপতি এবং দায়িত্বশীল পঞ্চায়েত মন্ত্রী দুজনেই বলছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ, এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে আপনার বীরভূমের বিচারালয় যে নির্দেশ পরামর্শ দিয়েছেন, সেগুলো মানা যাবে যদি ফলাফল খারাপ হয়। ফলাফল ভালো হলে সে নির্দেশ মানা যাবে না। তবে আপনার হিসাব কিন্তু মিলছে না, আইন হিসাব দিচ্ছেন 6,200 সিট আনকনটেস্টেড। না, আমি অ্যাপারেন্টলি বলছি, আপনার অ্যাপারেন্টলি 8,000। আমরা বিষয় থেকে সরে যাচ্ছি। না, ও বলছে গায়ের জোর হয়নি, 30,000 সিটে, তার মানে 36,000 সিটে প্রায় নরমাল ইলেকশন হয়েছে বলতে চাইছেন। না, তা আমি বলি না, আমি বলছি ডিফারেন্সটা 8,000 সিটের ডিফারেন্স হচ্ছে জনসমর্থন এবং শক্তির ডিফারেন্সটা আমি বলতে চাইছিলাম। সেটা হচ্ছে যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে বিপদের জায়গাটা হচ্ছে এইখানে। দেখুন, মমতা ব্যানার্জি এই যে পাহাড়ের ব্যাপারে উনি বলছেন যে কোর্টের রায়, আমরা এক্সিকিউট করছি কোর্টের রায়, যে কোর্ট বলেছে ধর্মঘট চলবে না, ওকে, কোর্ট বলেছে অনুব্রতকে অ্যারেস্ট করতে, নির্বাচন কমিশন বলেছে অনুব্রতকে অ্যারেস্ট করতে, সেটা মানা হচ্ছে না কেন? তাহলে ওই বাইক বাহিনী নিষিদ্ধ করতে তো আদালতই বলেছিল, বাইক বাহিনী নিষিদ্ধ, বহু কথা আরো অনেক আছে, অসংখ্য ঘটনা বলা যায়। আমি বলছি যে আমাদের গ্রামে একটা কথা আছে, এটা মুসলিমদের মধ্যে চালু বেশি, যে চাচি ছালুনে জাগায় ঝাল জাগায় মিষ্টি। সালুন মানে হচ্ছে তরকারি, ঝোলে জাগায় জাল, মানে আমার যেখানে আমার পক্ষে সেটা আমি কোর্টের নির্দেশ মানবো, যেটা আমার বিপক্ষে আমি সেখানে আইন মানবো না, সংবিধান মানবো না। এবং এইটা যে প্রশ্রয় পাচ্ছে, এই যে আপনারা জেনারেলাইজ করছিলেন না যে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, ওই যে তথাগতবাবু একটা কথা বলেছেন যে একটা সব দলের মধ্যেই থাকে, কিন্তু তার একটা লেভেল থাকে, পড়াশোনার ব্যাপারটা নির্ভর করে, সেইটা তাত্ত্বিক লড়াইও হয়, পড়াশোনার ব্যাপার, কোনো ব্যক্তিগত হিংসা না, যে আমার একটা মতাদর্শগত চিন্তা যে এই পথে যাওয়া উচিত, আরেকজনের আর একটা মতাদর্শগত চিন্তা চিরকাল ছিল, কিন্তু তার একটা লেভেল পর্যন্ত যেটা সমাজের ক্ষতি করে না, সেটা দলের বিষয় হয়, লাভ লোকসান দলের। কিন্তু যখন এটা দলের বাইরে এসে প্রকাশ পায়, যেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে সমাজের ক্ষতি করে, এন্টার মানে রাজনৈতিক পরিমণ্ডলটাকে কলুষিত করে, পলিউটেট করে। আমি উদয়নবাবুর কাছে এই কথা নিয়েই যাবো, আমরা হচ্ছে এইখানে আশঙ্কিত
যেটা এখন হচ্ছে, যেটা অতীতে কোনো কালে হয়নি। উনি আরেকবার কথা বলতে বলতে বলেছেন যে এটা অতীতে মানে দেখা যায়, এই যে মুখ্যমন্ত্রী চলে গেলেন থানায়, এটা আপনি সমালোচনা করুন, মুখ্যমন্ত্রী চলে গেলেন ফিজিক্যালি থানায় গিয়ে আসামি সব লকআপ থেকে বার করে নিয়ে আসলেন। এই একটা অভূতপূর্ব ঘটনাকে আপনি যদি অভূতপূর্ব না বলেন, সেটাকে যদি কম্পেয়ার করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় আমরা কোনো এখানে আলোচনা করে কন্ট্রিবিউট করতে। এখানে আমার একটা শুধু বক্তব্য আছে, 80-র দশকে মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর জেলায় মূল, আপনি যদি সেই সময়কার খবর কাগজ পড়েন, আনন্দবাজার পত্রিকাটি বিশেষত পড়েন, মূল সমস্যাটা হয়েছিল সিপিআই এবং সিপিএম এর মধ্যে, এবং সিপিআই এর এমএলএ ঘরবাড়ি লুট করা হয়েছিল ওখানে, তাদের ব্যক্তি পারিবারিকভাবে আমি চিনি। সেটা তো তাত্ত্বিক লড়াইটা হয়নি, সে লড়াইটা দুটো ফ্রন্ট শরিকের মধ্যে হয়েছিল, তাই ওনারা মারপিট করেননি, এটা আমি মানতে পারছি না। দলের মধ্যে সমাজের ক্ষতি হয়, গোষ্ঠী কোন্দল তো শুধু গোষ্ঠীর মধ্যে হয় না, যেভাবে আজকে অশোকবাবুকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো, এর সরাসরি সমাজে ইম্প্যাক্ট পড়ে, এবং শাসক দলের মধ্যে হলে তার বার্তাটা আরো পরিষ্কার যে শাসক দলের নেতাকে যদি খুন হতে হয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমি নিচে দেখছিলাম যে অনেকে টুইট বা ফেসবুকের মাধ্যমে এই প্রশ্ন তুলেছে। এর তো একটা সার্বিক ললেসনেসের দিকেও ইঙ্গিত করে। না, সে তো বটেই। এটা যেটা আমরা সোশিওলজিতে মানে সমাজতত্ত্বে যেটাকে আমরা বলি একটা অ্যানোমিক কন্ডিশন। অ্যানোমিক কন্ডিশন মানে একটা ভীষণ সফট স্টেটের জায়গায় চলে যাচ্ছে, যেখানে পুলিশ তার ইচ্ছে মতো কাজ করছে, কোথাও বিপরীত সক্রিয়তা দেখাচ্ছে, কোথাও নিষ্ক্রিয় থাকছে। তো এই অ্যানোমিক স্টেটে মানুষের মানে মানসিক ভারসাম্য অনেক সময় হারিয়ে যেতে পারে, একটা সমাজের একটা অসুস্থতার একটা পরিচয়। দেখুন, এই যে ব্যক্তিকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এই পঞ্চায়েত নির্বাচনের প্রথম থেকেই আমরা সরাসরি বলছি তিনি পুলিশকে বোম মারতে বলছেন, তাকে তো রাষ্ট্রদ্রোহিতার চার্জ জানা উচিত তার বিরুদ্ধে, কিন্তু সরকার সেটা করলেন না। এরপরে একাধিক ঘটনা ঘটছে, এর আগেও ঘটেছে, তিনি বলেছেন কাউকে ফাইল করতে দেবেন না, নমিনেশন ফাইল করতে দেবেন না। সেখানে জেলা পরিষদে আমরা দেখেছি বীরভূমে 7টা জেলা পরিষদ সিট আনকন্টেস্টেড জিতে গেছে, অসংখ্য পঞ্চায়েত সিট জিতে গেছে। আর যেখানে কন্টেস্ট হচ্ছে সেই জায়গাগুলো দেখুন, যেখানে কন্টেস্ট হচ্ছে সেখানে কিন্তু বিরোধীরা নেই। এই যে ভদ্রলোক মারা গেলেন অশোক ঘোষ, তার মানে তার ছেলে বিশ্বজিৎ ঘোষ যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, এলাকা দখলের লড়াই। এলাকা দখলের লড়াই কার সাথে কার? বিমল দা যে বলছিলেন যে সিপিআই এর সাথে সিপিএম এর নাকি 80-র দশকে হয়েছে, হয়ে থাকতে পারে, কিন্তু এখানে তো কোনো দলের সাথে কোনো দলের নয়, এখানে তো শাসক দলের মধ্যেই, তৃণমূল কংগ্রেসের মধ্যেই একটা অফিসিয়াল গোষ্ঠী আর একটা নির্দল গোষ্ঠী, আনঅফিসিয়াল গোষ্ঠী। অর্থাৎ এখানে প্রার্থী যারা হচ্ছেন, প্রার্থীরা তৃণমূলেরই প্রার্থী, তারা তৃণমূলে অশোকবাবু যাদের দাঁড় করিয়ে জিতিয়েছেন বলে বলা হচ্ছে তারা তৃণমূলেরই লোক, হয়তো তারা নির্দল, বা অন্যান্য এরকম অন্য জায়গায় আরো কিছু নির্দল আছেন যারা অনুব্রত মণ্ডলের স্ট্যাম্পটা পাননি। ফলে এই শাসক দলের মধ্যেই যে লড়াইটা হচ্ছে, এর মধ্যে কি কোনো রাজনীতি আছে? আমি তথাগতদার বক্তব্য শুনি, তথাগতদাকে অত্যন্ত শ্রদ্ধা করি, কিন্তু তথাগতদা মাঝে মাঝেই একটা কথা বলেন যে অতি রাজনীতির ফল। আমি ওর কাছে অত্যন্ত বিনীত একটা প্রশ্ন রাখবো, এটার মধ্যে কোনো রাজনীতি আছে? এই যে কয়লা মাফিয়াদের নিয়ে মারামারি, এলাকা দখলটা কিসের জন্য? এলাকা দখলটা তো সিপিএম এর সাথে যদি তৃণমূলের লড়াই হয়, তাহলে আমি বুঝতে পারি যে এর মধ্যে একটা রাজনৈতিক লড়াই চলছে, কিন্তু এখানে তো তা নেই। বা যদি বিতর্ক হয়, বা ধরুন কোন রাজনৈতিক মঞ্চে এক নেতা আর এক নেতাকে আক্রমণ করছেন, সেরকম হয়, সেগুলো রাজনীতি। কিন্তু এখানে তো বারবার তার ছেলে বলছে বা অন্যান্যরা বলছেন কয়লা মাফিয়াদের সাথে যুক্ত। বিমল দা একটু আগে কি বলছিলেন যে পরিবর্তনের পর আমরা কি দেখেছি, অটো, বাজার সবকিছু কিন্তু যারা আগে যারা দিত তারা কিন্তু রাজনৈতিক অধিকারের জন্য দিত না, যারা অটোর চালানোর লাইসেন্স দিত তারা তোলা তুলতো, আগের জমানাতেও তুলতো, এই জমানাতেও তুলতো। আপনি বলছেন অতি রাজনীতির ফল, অনেকে বলছেন অতি অস্ত্রায়নের ফল। এত অস্ত্র ঢুকে গেছে যে সিপিএম বা বিরোধীরা না থাকলে সেই অস্ত্রের তো একটা ব্যবহার নাই। আমি শুধু একটা জিনিস যোগ করি, অতি রাজনীতির ফলে যেটা হয়েছে সেটা হলো যে আমলাতন্ত্রটা পঙ্গু হয়ে গেছে সম্পূর্ণ। অশিক্ষিতের রাজ, এটা সহজভাবে বলুন না, অশিক্ষিতের রাজটা বড় কথা না, প্রশাসনের মেরুদণ্ডটাই ভেঙে গেছে, আমলাতন্ত্রটা, প্রশাসনটা সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। মূলত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অর্থনীতি না,
এই রাজনীতি নয়, মূলত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষমতা দখলের জায়গা। এবং আমি আপনাকে বলছি, তথাগতদা রাজনীতির লোক হয়েও বলছেন অতি রাজনীতির কথা, তার কারণ তথাগতদাকে রাজনীতির উপর নির্ভর করতে হয় না। ওই যে গ্রামাঞ্চলের মানুষগুলো, তাদেরকে কিন্তু ওই রাজনীতির ওপর, পঞ্চায়েতের ওপর, বাহুবলীদের ওপর নির্ভর করে জীবন কাটাতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে। সে মানে ওই বিপিএল এর তালিকায় নাম ওঠা থেকে শুরু করে সব ক্ষেত্রেই। ফলে তাদের ওই অনুব্রত মণ্ডলের কাছেই যেতে হবে, তাদেরকে ওই যার নামে অভিযোগ এসছে অশোক মুখার্জি তার কাছেই যেতে হবে, এবং অন্যান্য নেতাদের কাছেও যেতে হবে, এবং তারা তাদের ওপর সেই জিনিসটা চালাবে। যদি এটাকে ওপর থেকে খুব কনসার্টেড ওয়েতে, যেটা বিমলদা হয়তো শেষের দিকে বলছিলেন যে খুব কনসার্টেড ওয়েতে, যেটা মতাদর্শ বলছিলেন, আমি সেটা মতাদর্শ বলি না, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করে এই জায়গাগুলোকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, এই নেতাদের যদি পাল্টানো না যায়, তাহলে কিন্তু এটা কোনোদিন বন্ধ হবে না। এবং একেবারে শাস্তি দেয়া, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া, যে এই ঘটনা করলে এই করতে হবে। দলীয় শৃঙ্খলা আনবে কি করে? তুমি চুরি করে আমায় টাকা দেবে, আমি খরচা করব, তুমি চোর আমি সাধু, এইটাই তো নিয়ম হয়ে গেছে। আমার চেনা জানা যারা যারা করেছে, তৃণমূলে থাকতো, চেনা জানা যারা পজিশন আছে, সবাই কোটিপতি এই 2 বছরে। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে প্রবেশ করব। শুরুতেই যেটা বলছিলাম যে ঐতিহাসিক বিষয় নিয়ে আলোচনা, রাস্তা। ঐতিহাসিক এই জন্যই যে ঐতিহাসিক কোনো সময় হয়তো সেটা রাস্তা ছিল, কিন্তু এখন খানা খন্দ খাল বিলে পরিণত হয়েছে রাজ্যে এবং শহরে। দেখাবো আপনাদের কিন্তু বিরতির পর সময়। আমাদের এই পর্বের আলোচনা শুরুতেই যেরকম বলেছি, বিষয় আপনারা জানেন, সেটা হচ্ছে ঐতিহাসিক একটা বিষয়, যাহাকে কোনো এক সময় রাস্তা বলা হইতো, এখন অনায়াসে খাল খন্দ ডোবা বিল অনেক কিছু বলা যায়, বিশেষ করে বর্ষাকালে। সেই রাস্তা আমাদের এই রাজ্যে, আমাদের এই শহরে কি অবস্থায় আছে, কেন এই অবস্থা, কোনো এই রাস্তা থেকে এই রাস্তা আমাদের কোথায় নিয়ে যাবে, সেইখানে রাস্তার শেষে কোনো আলো আছে কিনা তাও আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়, আছেন পার্থপ্রতিম বিশ্বাস, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আছেন শহর পরিকল্পনা বিশেষজ্ঞ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং শিল্পী অনুপ রায়। অনুপদার কাছে রাস্তা নিয়ে দুর্ধর্ষ কিছু রেখাচিত্র আমি আশা করছি। কিন্তু এই আলোচনা শুরু করার আগে আসুন এই কলকাতা শহরের কয়েকটি রাস্তা ঠিক কী অবস্থায় আছে দেখাই আপনাদের। বাহন 2 চাকার হোক বা 4 চাকার, বালি সংলগ্ন অধিকাংশ অংশেই সাধারণ মানুষের কোনো যানবাহনে নির্বিঘ্নে চলার জো নেই। সৌজন্যে এলাকার রাস্তাঘাটের অবস্থা আমরা যদি এই রাস্তার দিকে একটু তাকাই, প্রথমেই যেটা দেখতে পাবো, কয়েক কদম এগোতে না এগোতেই প্রচুর খানাখন্দে ভরা এই রাস্তা, আর তার সঙ্গে কোথাও কোথাও গর্ত তৈরি হয়েছে। রাস্তার এমন এমন অবস্থা তৈরি হয়েছে যে কোনো কালে এখানে যে পিচের রাস্তা ছিল সেটা বোঝাও দায়। রাস্তার নাম জেমস লং সরণি। ডায়মন্ড হারবার রোডের গাড়ির চাপ কমাবার জন্য এই রাস্তা ব্যবহার করতেন মানুষজন। এই রাস্তার ওপর বেশ কয়েকটা স্কুল রয়েছে ছোটদের, সেগুলো কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাস্তার কারণে। বর্ষা হলে যেরকমভাবে কাদা খানাখন্দের মধ্যে ভরে থাকে, ঠিক একইভাবে এখন যখন জল নেই, বৃষ্টি নেই, সেই সময় একেবারে ধুলোর ঝড় উঠছে এই রাস্তায় ঘিরে। সায়েন্স সিটির পাশের এই জায়গা দেখলে কখনোই মনে হবে না যে এখানে আদৌ কোনোদিন পিচ পড়েছিল। এমনই দুর্দশাগ্রস্ত ইএম বাইপাস। যাত্রী যারা থাকছেন তাদের তো কোমর ব্যথা শুরু হয়ে যাচ্ছে, যারা গাড়ি চালাচ্ছেন তাদেরও প্রায় প্রাণের ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে যানবাহন। আমরা এই মুহূর্তে রয়েছি কসবা শিল্প তালুক এলাকায়। নামটা শিল্প তালুক হলেও কিন্তু এই এলাকা জুড়ে রয়েছে একাধিক আবাসন, স্কুল এবং বেসরকারি হাসপাতাল, কিন্তু এখানেও রাস্তার অবস্থা কিন্তু যথেষ্ট বেহাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘ প্রায় 1 দশক ধরে এখানে রাস্তাঘাটের কোনো মেরামতি করা হয়নি। বারবার স্থানীয় প্রশাসন, পুর প্রতিনিধিকে বলা সত্ত্বেও কিন্তু কোনো সুরাহা হয়নি।
এই যশোর রোড যতটা চওড়া এই জায়গাটাতে, এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু ইট পাতা রয়েছে জায়গায় জায়গায়। একদম যারা আসছেন যাত্রীরা তারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা অবস্থা এরকম, গাড়িগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে এবং গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে বলে অত্যন্ত যানবাহনের গতিশ্লথ। এখানে সম্পূর্ণভাবে ইট বেরিয়ে রয়েছে। সুমনবাবু, একজন শিল্পপতি কত বড় আশাবাদী হলে যিনি এয়ারপোর্টে নেবে, রাজারহাটের রাস্তা ধরে বাইপাস ধরে ধরুন আইটিসিতে এলেন, কত বড় আশাবাদী হলে এখানে বিনিয়োগের কথা ভাববেন? যে কোনো বিনিয়োগের আমরা জানি ন্যূনতম শর্ত হচ্ছে একটা রাস্তা, একটা সড়ক যোগাযোগ, এবং সেটা যথেষ্ট সুষ্ঠু সড়ক যোগাযোগ। এক, দুই হচ্ছে যে বিদেশে সমস্ত জায়গায় যদি আমি ট্যাক্স পে করি, আমি রোড ট্যাক্স দিচ্ছি, সেখানে আমার গাড়ির ক্ষতি হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই সরকারকে, পুরসভাকে বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সু করতে পারি। এখানে কি এই ধরনের কোনো ব্যবস্থা চালু করা যায়? দুটো প্রশ্ন, একটা তো খুবই যুক্তিসংযত যে এইখানে পশ্চিমবঙ্গের যেটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি এই বছর উনি ডিক্লেয়ার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, বা ড্রাফট প্ল্যানে আছেন, তাতে দেখা যাচ্ছে যে যতখানি রাস্তা আছেন, আমার রোডওয়েজ আছে, খালি 25% সারফেসড হয়েছে। এখন আমরা যদি আমেরিকার দিকে দেখি বা দেশে যদি আমরা গুজরাটের দিকে দেখি, আজকের ইন্ডাস্ট্রির প্রধান কারণ ওইখানে যাওয়া হচ্ছে যে সারফেস রোড, চওড়া রোড। কারণ তাতে কি হয়, আমেরিকাতে যেন কথা বলে এই আই এম 6 hours ফ্রম ইউ, তার মানে 60 মাইল ধরলে ওটা 360 মাইল বোঝা যায়। 6 hours-এ কলকাতার বোধহয় একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পৌঁছানো যায় এখন আমাদের রাস্তা যে। তো এইখানে গুডস অ্যান্ড ট্রাফিক মুভমেন্ট একেবারে স্লো হয়ে যাবে, তাতে কস্ট বেড়ে যাবে। এইখানে তো কখনোই ইন্ডাস্ট্রি আসতে পারবে না। এই অবস্থায় আমাদের ইকোনমিক্সে বলা হয় সোশ্যাল ওভারহেড ক্যাপিটাল। ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে তাহলে ডাইরেক্টলি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস অর্থাৎ ইন্ডাস্ট্রি আসতে পারে না। সুতরাং এসওসি যদি আমরা না করি, যদি রাস্তাঘাট, পাওয়ার এগুলো যদি না দিই, তাহলে স্কুল, কলেজ, হাসপাতাল এগুলো যদি না থাকে, ইন্ডাস্ট্রি আসবে কী করে? আর সেকেন্ড প্রশ্ন যেটা বললেন, এটা কিন্তু পাবলিক লিটিগেশনের প্রশ্ন, যে আমরা আজকে ট্যাক্স দিচ্ছি, আমাদের এইটা বলতে পারেন দায়, এটা আমাদের অধিকার যে আমরা রাস্তাঘাট ঠিকমতো নিতে পারি। কোনো এক আইনজীবীর সঙ্গে আমি মাননীয় জাজের সঙ্গে কথা বলেছিলাম, এটা পাবলিক লিটিগেশন কেস করলে কি হবে? আজকে যদি সব লোক যারা ট্যাক্স দেন তারা যদি মনে করেন যে আমরা ট্যাক্স দেবো না যতক্ষণ না রাস্তা ঠিক হচ্ছে, বা আমার গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে, আমার স্লিপ ডিস্ক হয়েছে এবং ওর জন্য কর্পোরেশনকে টাকা দিতে হবে, আমার মনে হয় হাইকোর্ট সেই দিকে নজর দেবেনি। এবং এই দিকেই আমাদের ঠেলে দেওয়া হচ্ছে, কারণ এটা আমাদের ট্যাক্স দিচ্ছি, আমাদের এটা অর্জিত রোজগার বা বলতে পারেন ডিমান্ড, যে আমাদের এই জিনিসটা প্রাপ্য, এটা কখনোই হওয়া উচিত নয়। আর থার্ড পয়েন্টটা হচ্ছে নৈতিক পয়েন্ট। যে সরকার মনে করেন যে কাজ না করলে মাইনে পাবে না, সেই স্ট্রাইক করাটা ইললিগাল, আমার কাছে সেটা নিশ্চয়ই যুক্তিসঙ্গত। কাজ করেন, মাইনে পাবে না, সেই সরকার ট্যাক্স নিয়ে কাজ করে না কি করে? সেই সরকার অ্যালাউ করে কি করে মিউনিসিপ্যালিটি ট্যাক্স না নিয়ে রাস্তা নামায়ানামত করার? তো একসঙ্গে তো দুটো চলে না, কাজ করবো না, মাইনে পাবো না, তাহলে ট্যাক্সও পাবো না, আমি কাজ করবো না, ট্যাক্সও নেবো, কাজ করবো না, এটা তো মানা যায় না একেবারে। 31 নম্বর এবং 34 নম্বর জাতীয় সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, এটা আবার নতুন করে মনে করিয়ে দেওয়ার বা বলার কোনো অপেক্ষা রাখে না। কি অবস্থা 31 এবং 34 নম্বর জাতীয় সড়কের দেখুন। একদম রাস্তা খারাপ, कभी भी यहाँ एक्सीडेंट हो सकता है। ধুলো তো মানে বলাই যায় না। দেখে চমকে উঠবেন না, কারণ এটাই 31 নম্বর জাতীয় সড়কের বর্তমান চেহারা, যা লজ্জা দেবে প্রত্যন্ত গ্রামের কোনো কাঁচা রাস্তাকেও। জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুর পর্যন্ত কয়েকশো কিলোমিটার বিস্তৃত 31 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের যোগাযোগ মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে থাকলেও এই রাস্তার মানোন্নয়নে নজর নেই কারোরই। দায় নিয়ে রাজনীতির যুযুধানদের এই লড়াইয়ে নাকাল সাধারণ মানুষ। আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত, এরপরেই শুরু হয়ে যাচ্ছে অসম। এই আলিপুরদুয়ার থেকে আমরা যাব সোজা মালদা, দেখে নেব কেমন আছে উত্তরবঙ্গের রাস্তাঘাট।
বক্সা থেকে হাসিমারা যাওয়ার রাস্তার দুপাশে রয়েছে অসংখ্য চা বাগান। চা শিল্পের সঙ্গে জড়িতরা জানাচ্ছেন খারাপ রাস্তার প্রভাব পড়েছে ব্যবসাতেও। দূরে পাহাড়, নিচ দিয়ে বয়ে যাচ্ছে তোরসা নদী, আর তার মাঝখানে ঠিক এরকমই অবস্থা তোরসা ব্রিজের। ব্রিজ এবং রাস্তা ভাঙার জন্য ব্যবসার মোটামুটি ভালো ক্ষতি হয়। পাতাটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, ওটা নেন আর ফ্যাক্টরিতে আবার রিটার্ন চলে যায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12টা 10। গাড়ি কোনো মতে ধূপগুড়ি পৌঁছলো। রাস্তার বহিরঙ্গের বেহাল দশা। দুর্ভোগের পরিমাণ আরো বাড়ালো ধুলোর চাদর। অবিশ্রান্ত ধুলো বর্ষণ, রীতিমতো রাস্তা দিয়ে দাঁড়ানো যায় না, রাস্তা দিয়ে চলা যায় না, বাইক নিয়ে গেলে ধুলো ঝড়, সর্বত্র একই ধরনের চেহারা। মেরামতের দাবি দীর্ঘদিনের। অভিযোগ জানানো হয়েছে যথাযোগ্য জায়গায়, কিন্তু কাজের কাজ হয়নি। বড় গর্ত, এবড়োখেবড়ো রাস্তা ধরেই বিকেল 4টেই পৌঁছলাম বাগডোগরা, উত্তরবঙ্গের একমাত্র চালু বিমানবন্দর। কিন্তু বিমানবন্দর লাগোয়া জাতীয় সড়কেরই এই করুণ হাল। এবার ডালখোলায় থামলো আমাদের গাড়ি। সেখানে জাতীয় সড়কের অবস্থাও তথৈবচ। 31-এর পর এবার 34 নম্বর জাতীয় সড়কের পালা। স্থানীয়রা জানাচ্ছেন সেই রাস্তার হালও প্রায় একই। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতি পদে অজানা বিপদের হাতছানি। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি উত্তর দিনাজপুরের করণদিঘি। এই গর্তগুলো রাতের পক্ষে কিন্তু রীতিমতো বিপজ্জনক। আবার গাড়িতে উঠলাম আমরা। রাত যত বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল উদ্বেগ আর উৎকণ্ঠা। অনেক কষ্টে রাত 10:30টায় রায়গঞ্জ। জাতীয় সড়কের এই বেহাল দশার সরাসরি প্রভাব গিয়ে পড়ছে পর্যটন শিল্পেও। ইচ্ছে থাকলেও যাত্রাপথের যন্ত্রণা ভোগ করতে চাইছেন না কোনো মানুষই। রাস্তার যা অবস্থা তাতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ি খারাপ হতে পারে, ব্রেকডাউন হতে পারে। ফলে ফ্যামিলি নিয়ে উইকেন্ডে এই ধরনের কোনো ট্যুরিস্ট স্পটে গিয়ে 1-2 দিন ঘুরে আসা বা সময় কাটিয়ে আসা, এখন আমরা এই চিন্তাটাই ছেড়ে দিয়েছি। রাতটা সরকারি অতিথিশালায় কাটিয়ে সকাল হতেই ফের বেরিয়ে পড়া। সকাল 11টা 15 ইটাহার পৌঁছলো গাড়ি। ইটাহার থেকে গাজলে আসার রাস্তার এটাই বর্তমান হাল। গাজল থেকে মালদা যেতে গিয়ে খারাপ অভিজ্ঞতার সব অতীত রেকর্ড যেন এক লহমায় ভেঙে গেল। এবড়ো খেবড়ো রাস্তা, বড় বড় গর্ত, যানজট তো রোজকার ঘটনা। জাতীয় সড়ক মেরামতির দায় কার? কে দায়ী? কেন্দ্র না রাজ্য? গাড়িতে বসে এরকম 7-5 ভাবতে ভাবতে পৌঁছে গেলাম মালদা। আপাতত শেষ উত্তরবঙ্গের যাত্রাপথের যন্ত্রণা ভোগের পালা। অবশেষে মালদা। দীর্ঘ এই পথ গাড়িতে পাড়ি দিতে হলেও রীতিমতো শারীরিক সক্ষমতার প্রয়োজন। রাস্তার বেহাল দশা নিয়ে রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থা ঠিক রাস্তার মতোই বেহাল এবং করুণ। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পার্থবাবুর কাছে যাব। পার্থবাবু, এক হচ্ছে যে দুর্নীতি। আমরা সবাই দুটো গল্প মোটামুটি দুটো গল্পের সঙ্গে পরিচিত। একটা হচ্ছে আমি যে মালই দিই না কেন, যে মেটেরিয়াল দিয়েই রাস্তা তৈরি না কেন, আমার সমস্ত বখরা ঠিক করা আছে যে পুর আধিকারিক, জনপ্রতিনিধি, পুরসভা, পূর্ত দপ্তর কোথায় কি যাবে, যার ফলে সেটার কোনো চেকিং হবে না এবং সেই ইনফ্লুয়েন্সটা খাটিয়ে আমি একটা খারাপ মাল দিয়ে রাস্তা তৈরি করব, যেটা কয়েক মাস পরে জলে ধুয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবং একই আমি এত সুন্দর পুরো ব্যবস্থাটা যে বরাতটা একজনই পাবে এবং যতবার বরাত পাবে ততবার সে বখরা দেবে, যার ফলে তার কাছেই ঘুরে ফিরে আসবে। যতবার রাস্তা ভাঙবে তার পকেট ভর্তি হবে। তো এই সিস্টেমটার বাইরে ধরুন এই সিস্টেম, মানে আমি যদি উড়িষ্যা বলি, বিহার বলি, দুর্নীতি তো সেখানে কম নেই। অথচ এই রাজ্যগুলো গত 5 বছরে, গত 10 বছরে রাস্তার ক্ষেত্রে, পরিকাঠামোর ক্ষেত্রে এই জায়গায় চলে গেল। পশ্চিমবঙ্গ পিছোচ্ছে কেন? দেখুন, আমার নিজের মনে হয় যে 2-3টে বিষয় আমি প্রথম বলে নিই। আপনি NH 31 দেখালেন, 34ও আছে। এই রাস্তাগুলোর খারাপ হওয়ার কারণ একরকম, কারণ এই বিষয়ে আমরা খানিকটা পেশাদার হিসেবে কাজ করি বলে বলতে পারি। আর হচ্ছে আমাদের শহর কলকাতার রাস্তা যেভাবে আমরা তৈরি হয় এবং তার যে ব্যামো, রোগ, ব্যাধি, সেগুলো 4-1টা কারণ। রাজারহাট বা এম বাইপাস এই মুহূর্তে যে অবস্থায় আছে আপনি যদি বলেন, হ্যাঁ, একটা হচ্ছে যে এই ধরনের রাস্তায় যেটা আমরা NH 31 দেখছিলাম, 31A 31 যাই, এই রাস্তাগুলো না ভারী গাড়ি যেটা হচ্ছে সবচেয়ে বেশি চলে, যেগুলোকে কার্গো মুভমেন্টের জন্য, পণ্যবাহী গাড়ি, এবং তাদের হচ্ছে হিউজ লোড। ফলে এই রাস্তাগুলো যে সংস্কার প্রয়োজন মানে ইমিডিয়েটলি, এই কারণের জন্য একটা সমীক্ষা প্রকাশ পাচ্ছে যে আমাদের রাজ্যেও যে সমস্যাটা হচ্ছে, যে রাস্তাটা 2 লেনের রাস্তা,
যে হেভি ভেহিকেলস যাচ্ছে তাতে 2 লেন রাখলে সেই রাস্তা রাখা যাচ্ছে না, সেটাকে 4 লেন করতে হবে। এখন এই প্রশ্ন আসবে যে 2 লেন থেকে 4 লেনে যেতে গেলেই হচ্ছে আপনার জমি জট, সরকার জমি নিয়ে কতটা আগ্রহী হবে। এমনকি আপনি যদি ন্যাশনাল হাইওয়েগুলো 2 লেন থেকে 4 লেন না করতে পারেন, তাহলে ন্যাশনাল হাইওয়ের টাকা যেটা দেয় NHAI, সেন্ট্রাল গভর্নমেন্ট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তারা 1 কানা কুড়িও এখানে বরাদ্দ করবে না রাজ্যে। ফলে প্রথম যদি এই NH31 আপনি যেটা দেখাচ্ছেন, একে যদি বাঁচাতে হয় এর লেন উইডথ বাড়াতে হবে। লেন উইডথ বাড়াতে গেলেই হচ্ছে যে বাড়তি টাকার প্রয়োজন, সেই টাকা কেন্দ্র থেকেও পাওয়া যাবে, কিন্তু সেই জমি অধিগ্রহণ করে ইমিডিয়েটলি সেই কাজ করতে হবে। এটা গেল ভারী রাস্তাগুলোর ক্ষেত্রে। আমরা জানি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কতগুলো প্রকল্প জমির অভাবের জন্য আটকে আছে, রাস্তার কাজ আটকে আছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলবো যে যেটা একদিক থেকে পশ্চিমবঙ্গে যদি বলেন রাস্তা রোড ডেন্সিটি আমাদের জাতীয় যে গড় তার তুলনায় অনেকটা বেশি, ধরুন 40% বেশি। কিন্তু এই বেশি হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা আয়তনে অনেক ছোট, কিন্তু রাস্তার মাপ যদি বলেন সেই আন্দাজে খুব বড় নয়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ধরুন মহারাষ্ট্র, যারও 42টা সিট লোকসভার, আমাদেরও 42টা। একদম। আচ্ছা, এইবার জনসংখ্যা তার মানে মোটামুটি এক, কিন্তু ওদের ভলিউমটা অনেক বেশি। এইবার আপনি যদি বলেন স্টেট হাইওয়ের লেন্থ আমাদের রাজ্যে, কারণ স্টেট হাইওয়েটা খুব গুরুত্বপূর্ণ লিঙ্ক রাজ্যের, আমাদের রাফলি 4500 কিলোমিটার আমাদের রাজ্যে, whereas in মহারাষ্ট্র এটা হচ্ছে 34,000 কিলোমিটার স্টেট হাইওয়ে। ফলে এবার মহারাষ্ট্রের আমার মতো 10 কোটি লোক যদি থাকে, তাদের জন্য যদি 34,000 কিলোমিটার লেন্থ রাস্তা বরাদ্দ, আর আমার 4,500 কিলোমিটার লেন্থের মধ্যে এই পণ্যবাহী মাল চলছে, ফলে এই রাস্তার উপর যে বাড়তি চাপ পড়বে, এবং সেই রাস্তাকে যদি আপনি সংস্কারের পথে না নিয়ে যান, ওয়াইডনিং না করেন অথবা তার স্ট্রেংথেনিং না করেন, সেটা একটা বাড়তি সমস্যা, যেটা পলিসি মেকারদের সমস্যা, গভর্নমেন্টের সমস্যা। গভর্নমেন্টকে সেটাই ধ্যান দিতে হবে। 3, আপনাকে আপনার বলবো আপনি না, কিন্তু আপনি যখন জানছেন যে আপনার লোড ফ্যাক্টর বেশি, তখন সেই রাস্তার মেটেরিয়াল সেইভাবে তৈরি হবে না কেন? এইটা হচ্ছে আপনি যেটা বলেছেন। এবং আমরা সবাই মহারাষ্ট্রের নেগেটিভ দিকগুলো বিচার করি, যে এত বৃষ্টিপাত, ওয়াটার লগিং এর সমস্যা আছে, রাস্তা খারাপ, বেহাল রাস্তার ছবিটা তো পাওয়া যায়। হ্যাঁ, এবার ট্রাফিক জ্যাম আছে, বেহাল রাস্তা কটা আছে বম্বেতে? না, এবার সেই কারণের জন্য যেটা আমাদের এখানে দরকার, আমাদের রাজ্যে নানা কারণে নেগলেক্টেড হচ্ছে, কিন্তু সেই প্রযুক্তি এখন এসে গেছে। আজ থেকে কিন্তু 15 বছর আগের সিচুয়েশন নেই। ফলে দের আর ইনস্ট্রুমেন্টস আপনি যদি নিয়ে যান, আপনি EM বাইপাসের কথা বলছেন তো, বা রাজারহাট, যে 7 দিন লাগবে যে এই রাস্তাটাকে সার্ভে করতে ওই যন্ত্রটা দিয়ে, এবং ঠিক MRI যেভাবে করি আমরা বডির, ওই রাস্তাটাকে না খুঁড়ে রাস্তার কোন অংশগুলো কতটা খারাপ হয়েছে এবং কি কি মেরামতি আপনি ঠিক করবেন সেটা অবধি বলে দেওয়া যায় আপনি যদি সেই প্রযুক্তির সাহায্য নেন, এবং সেটা আনফর্চুনেটলি নেওয়া হচ্ছে না। এবং যেটা করা হচ্ছে আমাদের এখানে, মিসইউজ অফ পাবলিক মানি প্রত্যেক বছর হচ্ছে। সরকার টাকা খরচ করছে না তা না, কিন্তু আমি প্রত্যেক বছর দেখবেন এই তাপ্পি দেওয়া কেস, তাপ্পির একটা প্রয়োজন বর্ষার আগে নিশ্চয়ই পড়ে, কিন্তু তাপ্পি ক্যানট বি দ্য অল্টারনেটিভ ফর দি স্টেট ডেভেলপমেন্ট। ফলে এবার এই যে তাপ্পি এখন দিচ্ছি, কিন্তু এই তাপ্পির প্রয়োজনটাই পড়তো না যদি আপনি রিপেয়ার টাইমিংটা ঠিক করেন। আপনি আমাদের রিপেয়ার হয় মনসুন, প্রি মনসুন আর পোস্ট মনসুনে, ধরুন এই বর্ষার সময়টা আর পুজোর আগে, দুটোই যদি বলেন রাস্তা রিপেয়ারের পক্ষে সবচেয়ে খারাপ সময়, যেটা আদৌ করা উচিত না। এবং কিভাবে রিপেয়ার করবেন আপনি যে প্রশ্নটা করেছেন, অনেকে বলেন ইচ্ছে করেই এই সময়টা হয় যাতে দ্রুত নষ্ট হয়ে যায় এবং ঠিকাদার আবার একবার বড়। এটা তো সেটাকে সদিচ্ছে নিশ্চয়ই আমরা বলবো না, এই ইচ্ছেটা যাদের মনে তৈরি হচ্ছে। এবং আমি সেখান থেকে আপনাকে বলতে পারি যে চুরি জোচ্চুরি ভাগ নেওয়া এই পেশাতে যদি আপনি বলেন আছে কম বেশি, কিন্তু আমি বলছি এই যে রাস্তার যেই অবস্থা, বেহাল অবস্থাটা হচ্ছে, এটার মধ্যে চুরি জোচ্চুরি যেমন একটা কারণ, তার সাথে পরিকল্পনাহীনতা একটা কারণ, এবং প্রপার সিলেকশন অফ টেকনোলজি অ্যান্ড প্রপার সিলেকশন অফ মেটেরিয়াল যেটা অ্যাভেলেবেল, এটা নয় যে আজ থেকে 15 বছর আগে আমরা আছি, 20 বছর আগে আছি। ফলে এই জায়গাটায় আছে। এবং আপনি যেভাবে শুরু করেছিলেন, আই ক্যান সে অনলি দ্যাট সপ্তপদী ছবিটা আমরা প্রত্যেকে দেখেছি, উত্তম কুমার পেছনে নায়িকাকে নিয়ে, সুচিত্রা সেনকে নিয়ে যেতে যেতে বলছেন এই পথ যদি না শেষ হয়, বলতে বলতে সেকেন্ড লাইনটা বলছে পৃথিবীটা যদি স্বপ্নের দেশ। এখন এই রাস্তা দেখলে মনে হবে কতক্ষণ এই পথটা শেষ হবে। এক্সেলেন্ট। আমি বিমানবাবুর কাছে যাবো। বিমানবাবু, সমস্যা কোথায় সিটি প্ল্যানার হিসেবে কলকাতার সমস্যা কি? আমি পার্থর যেখানে শেষ করছি আমি সেখান থেকে শুরু করতে চাইছি। আসলে কেন করতে চাইছি এটাই বলছি, যে পশ্চিমবঙ্গে বিশেষ করে আজকে নয়, দীর্ঘদিন ধরে কলকাতার জন্মলগ্ন এবং বিশেষ করে স্বাধীনতার পর থেকে একটা জিনিসের বড় অভাব, বড় কম সময় দিই, সেটা হচ্ছে পরিকল্পনায়। আপনি দেখবেন এতগুলো মাস্টার প্ল্যান হয়েছে, এতগুলো অথরিটি আছে, সবাই কিন্তু কাজ করছে অ্যাডহক বেসিসে। আমি একটা রাস্তার উদাহরণ দিচ্ছি, পার্থ বললো তো এক্সপার্ট এই জায়গায় রাস্তাতে। একটা রাস্তা মানে কি, সেই রাস্তার ওপর দিয়ে নির্দিষ্ট একটা লোডে মানুষ যাবে কিংবা যানবাহন যাবে, সেটা আমরা জানি।
এবং রাস্তা খারাপ হওয়ার মূল কারণ যদি এটা বিটুমিনাস রোড হয় হচ্ছে জল। যদি জলটাকে আমি ঠিক মতো না সরাতে পারি, জল এসে বিটুমিনকে ঠিক রাখে না, নষ্ট করে দেয়। এটা সাধারণভাবে সবাই বোঝে, সাধারণ মানুষ বুঝবে। তাহলে আমাকে পরিকল্পনা করতে হবে কি যখন রাস্তা করব যেন প্রপার ড্রেনেজটা ঠিক হয়। একটা রাস্তা মানে শুধু তার উপরে ব্ল্যাক টপিং দিলাম, ওপরে কিছু ইট বিছিয়ে দিয়ে আপনি যেটা দেখাচ্ছিলেন, এটা রাস্তা নয়। রাস্তা মানে আমার একটা রাস্তা, এটা 5 বছরের জন্য রাস্তা হতে পারে। তারপরে সেই 5 বছর ধরে আমি কিভাবে তার মেনটেনেন্স করব, এবং এই 5 বছর পরে নেক্সট 5 বছর কিভাবে রাস্তাটা হবে। আমি রাস্তাটা উদাহরণ দিচ্ছি, আপনি যদি আমাদের শিরা উপশিরাগুলোকে দেখেন, একটা মানুষের একটা শহরের রাস্তা হচ্ছে শিরা উপশিরা, এবং সেই শিরা উপশিরার প্রত্যেকটা পার্থক্য একটু আগে বলছিল, রক্তের চাপ যেমন নিতে হয় শিরা উপশিরাকে, তেমনি রাস্তাকে শহরের এবং রাজ্যের সমস্ত মানুষের চাপটা নিতে হয়। সে মানুষ চলাচল, যান চলাচল। আমাদের লং টার্ম প্ল্যানিং এর প্রচন্ড অভাব। আমি জাস্ট একটা জিনিস আমি শেষ করি, তাহলে বুঝতে পারবেন কেমন অভাব। ইভেন আমি অ্যাকচুয়ালি একটা অর্গানাইজেশনে চাকরি করেছি 20 বছর, কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, যে আর কি কলকাতা শহরে যদি বলেন পরিকল্পিত কলকাতা গড়ার ক্ষেত্রে একটা ভূমিকা নিয়েছিল। তার প্রথম ডকুমেন্ট ইপি রিচার্ডস ছিলেন, সেই ডকুমেন্টে কলকাতা কিভাবে ডেভেলপ করবে তাতে প্রায় ধরুন 60খানা রোড অ্যালাইনমেন্ট ছিল, এবং রোড অ্যালাইনমেন্ট মানে ফিউচারে রাস্তাটা ওইভাবে চওড়া হবে। এবং সেই রাস্তা চওড়া সিআইটি যদি প্রত্যেক কটা স্কিম দেখেন, রাস্তা চওড়া হচ্ছে, তার আন্ডারগ্রাউন্ড সিস্টেম, সোয়ারেজ, ড্রেনেজ সমস্ত একটা ডাক সিস্টেম করছে, তখনকার দিনে করেছে। এবং এই যে পার্থক্য যেটা একটু আগে বলছিল যে আমার চওড়া রাস্তা কম, আমার সরু রাস্তার উপর চাপ বেশি, তাহলে এখানে পরিকল্পনার অভাব। তাহলে শহরের মধ্যে চওড়া রাস্তা করতে হবে। এবং রাস্তা দ্বিতীয় একটা জিনিস, আপনি দেখবেন বিটুমিনাস রোড কলকাতার মতো, এটা গামলি তো, শহরটাকে দেখতে হবে, সব সময় জলের নিচে রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কংক্রিট রোড অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ক্যাপিটাল কস্ট একটু বেশি, কিন্তু মেনটেনেন্স কস্ট যদি দেখেন, আপনি দেখবেন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বিবেকানন্দ রোড, চিতপুর সেন্ট্রাল এভিনিউ যখন করেছিল কংক্রিট রোড, সেই রাস্তা দেখবেন এখনো ঠিক আছে। তার মানে এই রাস্তার টেকনোলজিতেও ঠিক করতে হবে আমরা কি ধরনের রাস্তা করব। একেবারে যেমন ধরুন রাস্তার ক্ষেত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ধরুন আমি এতগুলো ফ্লাইওভার করছি, আজ এই ফ্লাইওভারগুলো করতে পারতাম যদি না আজকে মেট্রো রেল করতে পারতাম যদি সেন্ট্রাল এভিনিউ না থাকতো। কিন্তু আপনি মানবেন ফ্লাইওভারগুলোরও কি অবস্থা? ইএম বাইপাসে যে ফ্লাইওভারটা আমি আসছিলাম, আমি 2010 থেকে 2 বছরের মধ্যে শেষ হবে, 2012 এটা 13 হয়ে গেছে, এখনো অবস্থা আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে শেষ করব। হ্যাঁ একেবারে শেষ, জাস্ট ছোট্ট করে, যে কারোর এরকম বুদ্ধিও কাজ করে যে আমার 1 কিলোমিটার রাস্তা করতে সে 3 কোটি টাকা খরচা। কেউ বলে দিল হয়তো যে না 1 কিলোমিটার করো না, ওটাকে 2 কিলোমিটার করে দাও। ওই 1 কিলোমিটার ভালো রাস্তার থেকে ওই 2 কিলোমিটার খারাপ রাস্তা যে কত ডেঞ্জারাস সেটা বুঝলো না। যে পার্থ আরো ভালো বুঝবে যে রাস্তার যে থিকনেস, লোড নেওয়ার যে ক্ষমতা, সেগুলো বিচার সেখানে কম্প্রোমাইজ করে। আপনি যেটা বলছেন এইগুলো কিন্তু শহরকে ভাবতে হবে। এবং বিশেষ করে আলোচনা শেষ হয়ে আসছে, জলের সময় না আজকে থেকে ঠিক করতে হবে আগামী 10 বছর কলকাতার রাস্তা মেরামতের শর্ট টার্ম পরিকল্পনা এবং লং টার্ম পরিকল্পনা। এই যে ধরুন আপনি যে রাস্তাগুলো এখন দেখছেন, ইমিডিয়েট ছোট পটহোলস সঙ্গে সঙ্গে মেরামত করুন, রেখে দিন, রাস্তাটা একদম দুর্দশাগ্রস্ত হবে। ফিউচারে এই রাস্তাটা আমি কিভাবে মেরামত করব, আর 5 বছর পরে ওই রাস্তাটাকে কংক্রিটের করব না অন্য কিছু করব, এই পরিকল্পনা। অনুপদা অসাধারণ একটা রেখাচিত্র, অসাধারণ একটা কার্টুন এঁকে ফেলেছেন। অনুপদা একটু ব্যাখ্যা করবেন? এই মাত্র পথহোলের কথা হলো, আমার আপনার ছবিটা দেখে মনে হচ্ছে যে পথ হলো পথহোল, মাছের ডোবা বদলে বল, এরকম কিছু একটা স্ল্যাগ দেয়া যায়। টুরিস্ট স্পট অসাধারণ। যারা এই মুহূর্তে ইএম বাইপাস কিংবা রাজারহাটের রাস্তা ধরছেন, নিঃসন্দেহে কালকে যেতে যেতে এবং কষ্ট পেতে পেতে এই রেখাচিত্রটা ভেবে অন্তত একবার হাসবেন। টুরিস্ট স্পট অসাধারণ। অনেক ধন্যবাদ অনুপদা, অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনা এখানেই শেষ। এই স্বল্প পরিসরে এত বড় একটা বিষয়কে ছোঁয়ার আমরা স্পর্ধা দেখিয়েছি শুধুমাত্র এই কথা ভেবে যে প্রতিদিন যে কষ্ট আপনাদের পেতে হচ্ছে এই রাজ্যের এবং এই শহরের নানা রাস্তাগুলো প্রতিদিনকার মতো বেরিয়ে তার যদি কিছুটা উপশম, কিছুটা সমব্যথী হওয়া যায় এই অনুষ্ঠানটা করে। আমাদের সময় এখানেই শেষ, কিন্তু যেতে যেতে দেখে নেব যে ঢাকুরিয়া ব্রিজ, আমাদের চেনা এবং দক্ষিণ কলকাতার নার্ভ সেন্টারের অন্যতম অংশ এই ঢাকুরিয়া ব্রিজ এই মুহূর্তে কী অবস্থায় আছে সেই ছবি দেখিয়ে আজকের প্রতিপক্ষ শেষ করব। দেখুন,
ঢাকুরিয়া ব্রিজ, দিন রাত অগুন্তি যানের যাতায়াত। বয়স 47, কিন্তু তার মধ্যেই বার্ধক্যের ছাপ। ব্রিজের একটা অংশ ইতিমধ্যেই বসে গিয়েছে। কোলপাক থেকে ঢাকুরিয়া সংযোগকারী এই ব্রিজ, নিচে রেল লাইন। ব্রিজের দুটো অংশ, একটি রেলের, অন্যটি কেএমডি-এর। বাকি দুটি দিক মাটি দিয়ে ভরাট করে তৈরি। বড় ফাটল ও বসে যাওয়া অংশের ওপর দিয়ে অবিরত দাপিয়ে বেড়াচ্ছে গাড়ি। কেমন আছে ব্রিজটি? সরেজমিন পরিদর্শনে এবিপি আনন্দ, সঙ্গী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক অধ্যাপক। এই দুরবস্থার কারণ অসংখ্য ধেড়ে ইঁদুর। ব্রিজ লাগোয়া ভ্যাটে খাবারের খোঁজে আসে তারা। ইঁদুরের দল মাটি কাটায় বসে গিয়েছে ব্রিজের পিলার, তার নিচ দিয়ে যাওয়া চলন্ত ট্রেনের কম্পন। ব্রিজ পরিদর্শন করে বিশেষজ্ঞ অধ্যাপকের পরামর্শ, অবিলম্বে মেরামতির প্রয়োজন, না হলে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা থাকবে। রেল ব্রিজের যে অংশটা, সেখানে যে মূল পাঁচিলটা আছে, যার উপর ব্রিজটা দাঁড়িয়ে আছে, তার তলায় যদি এটা ঘটে, এই মাটি সরে যাওয়াটা, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পুরো ব্রিজের সাপোর্টটাই বসে যাবে, এবং সাপোর্টটা বসে গেলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আর এক্ষেত্রে গাড়ি যেভাবে এই উঁচু নিচু জায়গার মধ্যে উঠছে নামছে, তাতে এই যে একটা বাড়তি শক আসছে, সাধারণত কিন্তু কোনো রাস্তা এই বাড়তি শকের জন্য তৈরি হয় না। এর ফলে প্রতিনিয়ত আরও খারাপ হচ্ছে। ভ্যাটের উচ্ছিষ্ট খাবার, ইঁদুরের দলে দাপট, ব্রিজের একাংশ বসে যাওয়া, এর কোনোটি নতুন তথ্য নয়, কিন্তু বিশেষজ্ঞদের অভিমত কেই শুনে? বয়সের ভারে নয়, মুশিককুলের দৌরাত্মেই যে ঢাকুরিয়া ব্রিজের এই বেহাল হাল, কর্তৃপক্ষের তা অজানা নয়। ইতিমধ্যেই পুরমন্ত্রী পরিদর্শন করে গিয়েছেন, তৈরি হয়েছে কমিটি, শুরু হয়েছে সমীক্ষা। কিন্তু মেরামতির কাজ কবে শুরু হবে, এই প্রশ্নের অবশ্য সদুত্তর মিলছে না। অর্ধচন্দ্রাকার ঢাকুরিয়া ব্রিজের মাঝের অংশ বসে যাওয়ায় শয়ে শয়ে গাড়ির আচমকাই প্রবল ঝাঁকুনি। মনে হচ্ছে যেন এবড়ো খেবড়ো পথ পেরোচ্ছে গাড়িগুলি। প্রশ্ন উঠেছে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে। ব্যস্ততম ব্রিজের সেই ফাটল এখনো পড়ে রয়েছে আগের অবস্থাতেই। এমনকি যাদের জন্য এই কাণ্ড, সেই ইঁদুরদের আঁতুড় ঘর ভ্যাট এখনো একই জায়গায়। ভ্যাটে পড়ছে খাবারের উচ্ছিষ্ট। ইঁদুরের দল যে প্রতিনিয়ত আসছে তার প্রমাণ ব্রিজের আনাচে কানাচে। উল্টোডাঙ্গা উড়ালপুলের দুর্ঘটনার স্মৃতি আজও তাজা। এই দুর্ঘটনা ব্যস্ত সময় হলে কত মানুষের প্রাণহানি হতো তা ভাবলেও শিউরে উঠতে হয়। কিন্তু সেই আতঙ্ক টনক নড়াতে পারেনি কর্তৃপক্ষের, আর তাই এখনো ভাঙাচোরা চেহারা নিয়েই দিন কাটাচ্ছে এই উড়ালপুল। কিন্তু এ তো গেল উল্টোডাঙ্গা উড়ালপুলের কথা। যে ঢাকুরিয়া ব্রিজের ওপর দিয়ে প্রতিনিয়ত বয়ে চলেছে শত শত জীবন, সেই ব্রিজে কেন এই হাল? কেন রোগ ধরা সত্ত্বেও ওষুধ প্রয়োগ করা হচ্ছে না? জবাব চাইছে শহরবাসী। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।